ছোট আম্মু, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে কোলে নিয়ে কথাটা বলে এক ছোট ছেলে। 7 বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ির সকলে। ছোট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে এটা কেউ কল্পনা করতে পারে না। ছোট চাচ্চুর মেয়ে হয়েছে শুনে ছেলেটিও মায়ের সাথে তাকে দেখতে এসে সে কোলে নিয়ে কিছু সময় তার ভ্রুজোড়া কুঁচকে বাচ্চা মেয়েটার হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে বিস্ফোরণের মতো বিয়ের কথাটা বলে সে। ছেলেটার এই কথায় হেসে তার চাচি আম্মু বলে, তোমার কি বাবুকে খুব পছন্দ হয়েছে? ছেলেটিও হেসে উত্তর দিল, কি সুন্দর ওর চোখ, ঠোঁট, হাসে। আমি বড় হলে ওকেই বিয়ে করব। ছেলের এমন কথায় অবাক হলেও সকলে হেসে ওঠে। হঠাৎ করে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে দেয়। মায়ের কোলে যাওয়ার পর যখন বাচ্চাটি চুপ হয়ে যায় ও হাসতে শুরু করে, এতে করে ছেলেটার ভীষণ রেগে যায় আর মনে মনে বলে, পাজি মেয়ে, তুই কেন আমাকে ভয় পাবি? তুই কেন অন্যের সাথে হাসবি? তুই শুধু আমার জন্য হাসবি, তোকে শুধু আমার কাছে রাখবো। বলে একটু হেসে বাহিরে চলে গেল সেখান থেকে। সকলে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলেও পরক্ষণেই বাচ্চাটার মেয়েটার দিকে তাকায়। কি সুন্দর মায়ের কোলে খেলছে সে। অন্ধকার ঘরে হঠাৎ কারো ডাকে পুরনো স্মৃতি থেকে বের হয়ে আসে যুবকটি। পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে অন্য আরেকটি যুবক, যার নাম আয়ান শিকদার। Bro, the work is done. He is finished. আয়ানের কথায় ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে যুবকটির। আয়ানকে ইশারা করতে এসে চলে যেতে গিয়েও আবারও ফিরে আসে। আজকে এইচএসসি রেজাল্ট দেবে, তুই কি তার রেজাল্ট দেখবি? যুবকটি কিছু একটা ভাবে আবারও একটু হাসলো, তারপর ইশারা করতেই আয়ান ছেলেটি চলে গেল। ছেলেটি চলে যেতে কিছুটা গম্ভীর কষ্ট স্বরে যুবকটি বলে উঠল, জালে তোকে পড়তেই হবে সুইটহার্ট। হয় আমি আসবো তোর কাছে, আর না হয় তুই আসবি আমার কাছে। শুধু অপেক্ষা ক্ষণিকের। আই উইল কাম টু ডিস্ট্রয় ইউর লাইফ। আই উইল কাম মেরি জান। বলেই ল্যাপটপে মনোযোগ দিল। নির্কুঞ্জ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এই চিন্তায় সারা রাত ঘুম না হওয়ায় সকালে উঠে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলছে চৌধুরী বাড়ির ছোট মেয়ে রোজা চৌধুরী, যার পুরো নাম মেহেরিন জান্নাত রোজা। চৌধুরী বাড়ির কর্তা রায়হান চৌধুরী ও তার স্ত্রী রওশনা চৌধুরী, 2 পুত্র রেজওয়ান চৌধুরী, রাহাত চৌধুরী। বড় ছেলে রেজওয়ান চৌধুরী, এক ছেলে নির্ণয় চৌধুরী, আর ছোট ছেলে রাহাত চৌধুরী, এক ছেলে এক মেয়ে রিয়ান আর রোজা। রেজওয়ান চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন নওরিন চৌধুরীকে, তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবারও বিয়ে করেন নাজমা চৌধুরীকে। তার ঘরেও এক মেয়ে নাম রিধিমা, সে রোজার থেকে 4 বছরের বড়। ছোট ছেলে রাহাত চৌধুরী বাবার পছন্দে তার খালাতো বোন রত্না চৌধুরীকে বিয়ে করেন। সকাল সকাল উঠে গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন শুনি? আর আজকে এত সকালে উঠছিস যে? বলে রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার মা। রোজা মায়ের বকা শুনে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলতে শুরু করলো, তুমি আমায় বকলে মাম্মা? বলেই আবারও চিল্লাতে শুরু করলো, পাপা, ভাইয়া, বড় আব্বু, দাদু, দাদিন, কোথায় তোমরা? এখনই নিচে আসো, মাম্মা বকছে আমায়। বলে কান্না জুড়ে দিল। ওর কান্না শুনে প্রথমে রিয়ান ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরলো। তারপর আদর মাখা সুরে বলে, কি হয়েছে সোনা পাখি, কাঁদছিস কেন? ভাইয়াকে বল কি হয়েছে। একটু পর বাড়ির সবাই এক এক করে জড়ো হলো। রিধিমা এসে রোজাকে পানি এনে দিল, তারপর নরম সুরে বলল, কখন উঠে আসলি তুই? আমাকে ডাকিসনি কেন? রোজা কান্না জমানো মিশ্রিত কণ্ঠে বলল, আজকে আমার রেজাল্ট দিবে, ভুলে গেছো তোমরা? রেজওয়ান চৌধুরী এসে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তা কি ভুলতে পারি? তাই তো আজ আমরা অফিস থেকে ছুটি নিয়েছি, বাসায় থাকবো সবাই। একটু পর রায়হান চৌধুরী আর রওশনারা চৌধুরী আসলো নাতনিকে কান্না করতে দেখে। রত্না চৌধুরীকে বলল, সকাল সকাল মেয়েটাকে বকা শুরু করে দিয়েছো, বাচ্চা মেয়ে, ও কি বুঝে কিছু? এবার রত্না চৌধুরী মেয়ের কাছে এসে আদুরে সুরে বললেন, এত টেনশন করিস না তো, যা হবে ভালোই হবে। তোর টেস্টের রেজাল্টটা তো ভালোই হয়েছিল এবার। যা বাবা আর বড় আব্বুর পাশে গিয়ে বস, আমি কফি দিচ্ছি। রিয়ান, রিধি, তোরাও গিয়ে বস ওর কাছে। বলে রান্নাঘরের দিকে চলে গেল। আর রোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বসে রইল। রিয়ান আর রিধিমা গিয়ে বোনের পাশে বসলো। বেলা 11টা।
একসাথে বাড়ির সবাই বসে আছে। রোজা তো পুরাই কান্না কান্না অবস্থা, আর তাকে পাশ থেকে সান্ত্বনা দিচ্ছে রিধিমা। রিয়ান চুপচাপ বসে ল্যাপটপে কি যেন করছে। নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বের হতে খেয়াল করলেন রেজওয়ান চৌধুরী বারবার কাউকে ফোন করছেন। তিনি তার কাছে আসলেন। রেজওয়ান চৌধুরী একবার স্ত্রীর দিকে মুখ তুলে দেখে আবারও ফোনের দিকে তাকালেন। সেই একই নাম্বারে আবারও কল করলেন। এবারও বেজে বেজে কেটে গেল। রেজওয়ান চৌধুরী এবার স্ত্রীর পানে চেয়ে করুণ সুরে বলল, আমার ছেলেটাকে কি আর পাবো না নাজমা? কোথায় সে? সে কি আর ফিরবে না? নাজমা এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি ভেঙে পড়বেন না, সে ঠিক ফিরবে। তাকে ফিরতে হবে নির্গুঞ্জে। আমি মা ডাক শুনতে চাই, তার মুখে তাকে ফিরতে হবে। এর মাঝে রিয়ান বলে উঠল। রোজা কান্না করবে করবে অবস্থা। হঠাৎ জিপিএ 5 পাওয়ার কথা শুনে সে মনে মনে ভাবছে সে কি ভুল শুনলো। একটু পরে রিধিমা রোজাকে জড়িয়ে ধরলো, ধরে বলল, দেখলি মিলল তো আমার কথা। এবার আমরা সবাই একসাথেই জার্মানি যাব। হঠাৎ রওশনা চৌধুরী চেঁচিয়ে উঠলেন, কই গো রিয়ানের আম্মা, এইদিকে আহো, দেখো তোমার মাইয়া পরীক্ষায় পাশ করছে, মেলা নম্বর পাইছে। কই গো মিষ্টি নিয়ে আহো। রত্না চৌধুরী রান্নাঘরে কাজ করছিলেন। শাশুড়ির কথা শুনে হাতের কাজ ফেলে দৌড়ে বসার ঘরে আসলেন রত্না চৌধুরী। সাথে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার বাবা রাহাত চৌধুরী। তিনি ঘরে বসে অফিসের কাজ করছিলেন। রাহাত চৌধুরী এসেছিল মেয়ের মাথায় হাত রেখে বললেন, বাড়ির সকলে মহা খুশি। একে একে সকলে রোজাকে অভিনন্দন জানালো। হঠাৎ রিয়ানের ফোন বেজে উঠল। রিয়ান ফোন রিসিভ করে বাইরে যেতে যেতে বলল, হ্যাঁ ভাই বলো, কেমন আছো? অপর পাশ থেকে। বোন জিপিএ 5 পেয়েছে। অপর পাশ থেকে। ওকে ভাই, তবে তুমি কি আর দেশে ফিরবে না? অপর পাশ থেকে এবার আর কোনো উত্তর আসলো না। সে যে কথাটা এড়িয়ে গেল সেটা ভালোই বুঝতে পেরেছে রিয়ান। কিছুক্ষণ পর কল ডিসকানেক্টেড হয়ে গেল। রিয়ান একবার হতাশার নিঃশ্বাস ত্যাগ করে ভাবলো কবে ঠিক হবে সব তার জানা নেই। অন্ধকার ঘর থেকে এক যুবক হালকা হেসে তারপর বলতে শুরু করলো, বলে আবারও হাসতে শুরু করলো। জার্মানিতে বড় এক আলিশান বাড়িতে থাকে যুবকটি। এত বড় বাড়ি অন্ধকারে ঘেরা, যেখানে দিনের বেলায় জ্বলে না কোনো আলো। যে কেউ মনে করবে এটা ভূতের বাড়ি। অন্ধকার ঘরে কারো পৈশাচিক হাসির শব্দ, সাথে কুকুরের আওয়াজ, যেন এক গা ছমছম ভাব। এর মাঝে শুধু 4টা চোখ দেখা যাচ্ছে, 2টো নীল চোখ আর 2টো হালকা লাল চোখ। সকাল 9টা। হলরুমে 3জন ব্যক্তি চেঁচামেচি শোনা যাচ্ছে, 1জন মেয়ে 2জন ছেলে। একটু পরেই তো বাইক রেসিং শুরু হয়ে যাবে। আর নবাবের বংশধর এখনো ঘুমাচ্ছে, ফোনটাও বন্ধ করে রাখছে। এসব কথার মাঝে মেয়েটি আবারও ডেকে উঠল, নীর, এই নীর, কোথায় তুই? তোর সিংহের গুহা থেকে দয়া করে বের হ। এবার অপরজন ডাকতে শুরু করলো, নবাবের বংশধর, আপনি আসুন প্লিজ, আমাদের দেরি হচ্ছে। এইভাবে বলতে বলতে 3জন গিয়ে খাবার টেবিলে বসে আপেল চিবোতে শুরু করলো। এরা 3জন হচ্ছে ত্রিধা, আয়ান, অপূর্ব। এরা হলো নির্ণয় চৌধুরী খুব কাছের বন্ধু। আয়ান বাংলাদেশি, ত্রিধা আর অপূর্ব ভারতীয়। রেসিং এর কথা মনে হতে ধূপ করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল নির্ণয়। 20 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে নেমে 3জনের উদ্দেশ্যে বলল, সকাল সকাল বিরক্ত করতে চলে আসছিস, তোদের নিয়ে আর পারি না। এবার আয়ান ঠোঁট উল্টে বলতে শুরু করলো, এভাবে বলতে পারলি তুই আমাদের? আমরা তোকে ভালোবাসি, তাই তো আসি, তাই না? বল। আমাকে কি তোর মনে হয় নাকি যে আমি ছেলেদের ভালোবাসার জন্য দৌড়াবো? নির্ণয়ের এমন কথায় আয়ান পুরো থতমত খেয়ে গেল। ত্রিধা আর অপূর্ব মুখ টিপে হাসছে। এবার অপূর্বকে বলতে শুরু করলো, তোরও কি কোনো কাজ নেই? তুই কেন আসতে গেলি? বলে রাগ দেখাতে শুরু করলো। ত্রিধা আপেলের শেষ অংশটুকু মুখে পুরে এসে নির্ণয়ের কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স বেবি, তোর আজকে রেসিং আছে, তাই ভাবলাম সকাল সকাল তোকে ঘুম থেকে তুলে একটু আটা দেয়। এবার নির্ণয় ত্রিধার হাতে কাঁধ থেকে নামিয়ে দিয়ে কাউচে গিয়ে বিশাল মনিটরে বাইক রেসিং গেম এমন ভাব করে খেলতে শুরু করলো যেন তার আশেপাশে কে আছে কি হচ্ছে কোনো খেয়াল নেই। এর মাঝে হঠাৎ করে আয়ান বলেই উঠল, ব্রো, রিয়ান কবে আসবে জানিস তুই? উত্তরে নির্ণয় ঠোঁট বাঁকা করে বলল, আসবে কিছু পর হয়তো। এবার আয়ান ত্রিধাকে খোঁচা দিয়ে বলল, আমি তো ভেবেছিলাম আর আসবো না, বিয়ে করে ওখানেই থাকবে। বলে অপূর্ব আর আয়ান হাসতে শুরু করলো। ত্রিধা বেশ বুঝতে পারলেও সে তাদের কথা গায়ে না মাখিয়ে নির্ণয়কে বলল, পরবর্তী মিশন কি? নীরকুঞ্জ। সারা এলাকায় মিষ্টি বিলানো শেষ করে বাড়িতে ফিরেছে রিয়ান। চৌধুরী বাড়ির এটা একটা নিয়ম বললে চলে। কোনো খুশির খবরে পুরো এলাকায় মিষ্টি বিলি করে তারা। বসার ঘরে রিধিমা আর রোজা বসে গল্প করছিল। তার পাশে বসে পান চিবোচ্ছিল রওশনা চৌধুরী। রত্না চৌধুরী আর নাজমা চৌধুরী রান্নাঘরে কাজ করছিল। রিয়ান এসে বোনের পাশে বসলো, হাতে তার একটা বক্স, যেটি রঙিন পেপারে মোড়ানো। বক্স এনে বোনের হাতে দিয়ে বলল,
খুলে দেখতো পছন্দ হয় কিনা। ভাইয়ের দেওয়া উপহারে রোজা ভীষণ খুশি হলো, সঙ্গে সঙ্গে ভাইকে জড়িয়ে ধরলো। ভাই ও বোনকে আদর করে বক্সটি খুলে দেখতে বলল। রোজা বক্সটা খুলে তো পুরোই অবাক। আইফোন 16। ওয়াও ভাইয়া, এটা আমার জন্য? না, পাশের বাসার ভাবির জন্য। বলতো ওনাকে দিলে কেমন হবে? তুই পাশের বাড়ির ভাবিরে ফোন দিবি কুদ্দুসের বাপ, দেখলে তোরে প্যান্ট খুলে লুঙ্গি নাচ নাচাবে। কি? প্যান্ট খুলে কেমনে লুঙ্গি নাচে? আই স্টুপিড, তুই বুঝবি না। আমি গোলামের পুত, তুই কি? রিয়ান তা দেখে ওর মাথায় কাটটা মেরে বলল। অনেক ফাজিল হয়েছিস, এখন বল পছন্দ হয়েছে? রোজা আবারও বলল। হইলেই আমার কি, আমার আর কি দিবি তো সেই সকিনা ভাবিরেই। তবে রে শয়তান। ওদের কাণ্ড দেখে হেসে যাচ্ছে রিধিমা আর তার দাদি। রোজা এক দৌড়ে রুমে চলে আসলো সেখান থেকে। বেলা 11টা। বাইক রেসিং এর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো চারজন। নির্ণয়, অপূর্ব, ত্রিধা আর আয়ান গ্যারেজে এসে অনেকগুলো বাইকের মধ্যে সবচেয়ে পছন্দের KTM 390 অ্যাডভান্স বাইকটাতে চড়ে বসলো নির্ণয় চৌধুরী। এক এক করে বাকিরাও তাদের পছন্দ মতো বাইক নিয়ে নিল। যদিও অপূর্ব বাইক চালাতে পারে না, তাই সে আয়নের বাইকে উঠে বসলো। 3টা বাইক চললো রেসিং স্পটে। 3টা বাইক রেসিং স্পটে পৌঁছার সাথে সাথে সকলে নির্নির করে জয়ধ্বনি দেওয়া শুরু করলো। এতে নির্ণয়ের কোনো হেলদোল দেখা গেল না। রাস্তায় দুপাশে বড় বড় গাছের নিচে অনেক মানুষ ভিড় করছে। একটু খেয়াল করলেই দেখা যাবে বড় বড় গাছের বেশ দূরে বড় বড় বিল্ডিং সমারোহ। তবে এই মুহূর্তে আশেপাশে মানুষের সমাগমে কারোরই গাছে ফোটা ফুলের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই, বরং গাছের ফাঁক করে সবাই এখন উচ্ছ্বাসিত কাঙ্ক্ষিত জিনিসটি দেখার জন্য। একটু পরে রেসিং শুরু হবে। একদিকে নীর, অন্যদিকে তার শত্রু মার্কো। শত্রু বললে ভুল হবে, নির্ণয় কখনোই রেসিং এ তাকে শত্রু ভাবেনি। বারবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে মার্কো তাকে শত্রু ভাবে। 5 মিনিট পর শুরু হলো বাইক রেসিং। নির্ণয় তার KTM 390 অ্যাডভান্স সাথে বাকি বাইকগুলো যাত্রা শুরু করলো। সবার চোখ এখন এক জায়গায় সীমাবদ্ধ বাইক রেসিং। 2 রাউন্ড বাইক রাইড করার পর 3বারের মাথায় যখন রেসিং শেষ হবে, ঠিক তখনই নির্ণয়ের বাইকের ছাড়াতে এলে স্লিপ কাটে মার্কোর বাইক। তার একটু পরে নির্ণয় চ্যাম্পিয়ন হলো। চারিপাশে সবাই নীর বলে জয়ধ্বনি দিতে লাগলো। আয়ান, অপূর্ব, ত্রিধা একসাথে নির্ণয়ের কাছে দাঁড়ালো। নীরকুঞ্জ রোজা রুমে এসে তার নতুন ফোন দেখছিল। বাহ, ভাইয়া তো সব ঠিক করে দিয়েছে, ফেসবুক আইডিও আছে দেখছি। দেখি তো কে কে অ্যাড আছে। বলে রোজা প্রোফাইল চেক করতে লাগলো। এ মা, এ তো 3 জন শুধু, ভাইয়া আর রিধিমা আপু। এরা ছাড়া তো আর কেউ নেই। বলে ভাবতে লাগলো কাকে কাকে অ্যাড করবে। ঠিক তখনই রোজার ফোনে নীর চৌধুরী নামে মেসেজ এলো রোজার কাছে। নির্ণয় বাইক রাইড শেষ করে ফ্রেশ হয়ে মাত্র রুমে প্রবেশ করে ফোন হাতে নিয়েছিল। সে খেয়াল করলো রোজা অনলাইনে। ঠিক তখনই মাথায় দুষ্টু বুদ্ধি চাপে এসে রোজাকে মেসেজ দেয়। রোজা মেসেজ দেখে সাথে সাথে তাকে ব্লক করে দেয়। এতে নির্ণয় খানিকটা রাগ করলেও মনে মনে ভীষণ আনন্দ পায়। সেদিনের পর নির্ণয় আর যোগাযোগ করার চেষ্টা করেনি। কেটে গেল প্রায় 3 মাস। রোজার জার্মানি আসার ভিসা, পাসপোর্ট সব রেডি, সাথে রিধিমারও। রিয়ান, রিধিমা ও রোজা 3 জন একসাথে জার্মানি যাবে। যেহেতু রিয়ান আগে থেকে জার্মানি থাকতো, তাই সে এখন রিধিমা আর রোজাকে নিয়ে যাবে। আজ তাদের যাওয়ার দিন। পরিবারের সকলের মনে মেঘ জমেছে, তবে কেউ কান্না করছে না রোজার জন্য। মেয়েটা বড্ড অবুঝ। ইতিমধ্যে বেশ কয়েকবার কান্না করে বলেছে সে যেতে চায় না পরিবার ছেড়ে। রিয়ান আর রিধিমার যেন মন ভীষণ খারাপ। পরিবার ছেড়ে দূর থাকা যে অনেক কষ্টের। হঠাৎ রিয়ানের মনের মধ্যে নাড়া দিল নির্ণয়ের কথা। তার ভাইও তো আজ কতগুলো বছর ধরে পরিবার ছাড়া শুধু তার বোনের জন্যে। বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে দাঁড়িয়ে আছে 3 জন, অপেক্ষা করছে গাড়ির জন্য। ঠিক 5 মিনিটের মাথায় একটা কালো মার্সিডিজ এসে থামলো। তাদের সামনে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আয়ান। এসে রিয়ানকে জড়িয়ে ধরলো। কিরে শালা, কেমন আছিস? রিয়ান ছাত করে উঠে বলল, আমি তোর কোন কালে শালা রে? আয়ান এবার বেশ মজা করেই বলল, আরে তুই আমার একাই কালারই শালা রে। তোর কাছে আমার বোন দিব কখনোই না। তারপরে দেখা যাবে, পরে কে এখনই দেখবো, খুল তুই। ওদের দুজনের ঝগড়া দেখে মুখ টিপে হাসছে রোজা আর রিধিমা। বোনদের হাসি দেখে ঝগড়া থামান রিয়ান। ভাই, ওদের সাথে পরিচয় করাবি না? রিয়ানের সোজা উত্তর। দেখলি তো পরিচয় হওয়ার কি আছে, তাও যখন চাইছি তাহলে আয়। রিয়ান, রোজা আর রিধিমার কাছে আসলো ওরা। প্রথমে রোজার সাথে পরিচয় করিয়ে দিল রিয়ান। রোজাকে আয়ান খুশিতে বলে ফেলেছে, কেমন আছো ভাবি? না মানে বোন। ভাবি শুনে রিধিমা আর রোজা যেন আকাশ থেকে পড়লো। আয়ানের চোখ রিয়ানের উপর পড়তেই দেখলো রিয়ান কটমট করে তাকিয়ে আছে। এবার রোজা বলল, ভাবি মানে? না মানে আসলে বলে ফেলেছিলাম। এরই মধ্যে আয়ান খেয়াল করলো রিধিমাকে। জিন্স টপ সাথে ডেনিম জ্যাকেট পরিহিত এক কন্যা, চুলগুলো কাজ ছাড়ানো, বয়স 22 কি 23 হবে, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং।
চোখগুলো টানা টানা, নিঃসন্দেহে বলা যায় মায়াবতী। কি যে মায়ের চোখ দুটোয়, যে কেউ এই মায়ায় পড়তে বাধ্য। অপলকভাবে তাকিয়ে আছে আয়ান। হঠাৎ রিয়ানের কথায় ধ্যান ভাঙল তার। কিরে, আজকে কি এখানে থাকার প্ল্যান করছিলি? থাক তাহলে, আমি গেলাম। ওরা তিনজন গিয়ে গাড়িতে বসলো। আয়ান ড্রাইভ করবে গাড়ি। আয়ানের পাশে রিয়ান, রোজা আর রিধিমা পিছনে। গাড়ি এসে থামলো একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। আয়ান পাসওয়ার্ড দিয়ে গেট খুলে দিল। এক এক করে ভিতরে প্রবেশ করলো রোজা, রিয়ান, রিধিমা। রোজা, তোরা ডান পাশের রুমগুলোতে গিয়ে ফ্রেশ হো। বলেই রোজাকে ভিতরে যেতে তাড়া দিল রিয়ান। রোজা আর রিধিমা বাধ্যমের মতো ভিতরে চলে গেল। রোজা যেতে রিয়ান হাঁটা দিল বাম পাশে রুমের দিকে। সেই অন্ধকার রুমের সামনে এসে দাঁড়ালো রিয়ান। দরজায় নক করতে ভিতর থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। কে? ভাই আসবো, আমি রিয়ান। আয়। অনুমতি পাওয়ার সাথে সাথে ভিতরে প্রবেশ করলো রিয়ান। তবে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না সে। ভাই, কোথায় তুমি? একটুখানি খেয়াল করতে তার চোখ পড়লো নীল চোখ জোড়ার উপর। ভয়ে জড়সড় হয়ে পড়লো রিয়ান। ঠিক তার একটু পরেই কুকুরের আওয়াজ শোনা গেল। কেমন আছো ভাই? যেমন দেখছিস। বলছিলাম কি ভাই, টাইগারকে রোজার সামনে বেশি যেতে দিও না, ও কুকুর খুব ভয় পায়। আর কিছু বলবি? না ভাই। এতটুকু বলে রিয়ান বাহিরে চলে গেল। বুঝলি রে টাইগার, আমার সুইটহার্ট তোকে ভয় পাবে। একদম ওর সামনে যাবি না, বুঝছিস? আমার পাখি আমার কাছে ধরা দিতে চলে এসছে। এবার খেলা হবে সমানে সমানে। বলে পৈশাচিক হাসতে শুরু করলো। কুকুরটি কি বুঝলো কে জানে, মনিবের খুশিতে তার চোখ জোড়া খুশিতে চকচক করছে। মাত্র ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল রোজা। বড্ড ক্লান্ত লাগছে তার, ভীষণ ক্ষুধাও পেয়েছে। মা খাবার দাও, ক্ষুধা পেয়েছে আমার। বলেই মাকে ডাকতে শুরু করলো সে। কিন্তু কোথায় মা আর কোথায় খাবার? পরক্ষণে মনে পড়লো সে তো জার্মানিতে। মা কোথা থেকে আসবে? মায়ের কথা মনে হতে কান্নায় ভেঙে পড়লো সে। রিধিমা এসেছিল রোজাকে ডাকতে। বোনকে কান্না করতে দেখে তার বুকের ভিতর ধুক করে উঠলো। দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরলো সে। মাথায় হাত বুলিয়ে আদুরে সুরে বলল, কি হয়েছে সোনা? কাঁদছিস কেন? সোনা বোন আমার কাঁদে না, আপুকে বল। রোজা এবার বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলতে লাগলো, পাপা মা ওদের কথা। রিধিমা বুঝলো বোনের কষ্ট, তারও কি কম কষ্ট হচ্ছে। এবার বোনের মুখটা বুক থেকে তুলে চুমু দিয়ে বলল, শুধু মন খারাপ করে থাকলে কি চলবে? খেতে হবে না নাকি আমি সব খাবার খেয়ে ফেলবো? এবার রোজা হেসে বলল, খা, আর কত খাবি? 2 দিন পর আলুর বস্তা বলবে তোকে। কেউ বিয়ে করবে না মোটি। রিধিমা রোজাকে খাইয়ে দিয়ে বলল, তুই উপরের ঘরে গিয়ে রেস্ট কর, আমার কিছু জিনিস লাগবে তাই বাইরে যাব। রোজা বোনের কথায় সায় জানিয়ে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে ঘুমাতে চলে গেল। শরীর ক্লান্ত, তাই বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেছে রোজা। সময় কত জানা নেই, তবে তার ঘুমের মধ্যে নিজের উপর ভারী কিছু অনুভব করতে চোখ খুলে রোজা। তবে চোখ খুলে কিছু দেখতে পায় না। মনের ভুল ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভীষণ পিপাসা পেয়েছে তার। হলরুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। গুটি গুটি পায়ে নিচে এসে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়াতে কারো কণ্ঠস্বরে থেমে যায় রোজা। আমি রোজা চৌধুরী। আপনি কে? এখানে কি করছেন? আপনি চোর নাকি? আমাকে মেরে ফেলার চিন্তা করছেন নাকি? দেখুন, আমাকে মারতে হবে না, আপনি চুরি করে নিয়ে যান, আমি আটকাবো না। আচ্ছা, আপনার বাকি কথা আর বলতে পারলো না। তার আগে এক শক্তপোক্ত হাত এসে রোজার মুখ চেপে ধরলো। নির্ণয়ের ক্ষুধা পেয়েছিল, তাই সে হলরুমে আসছিল। রান্নাঘরে কারো ছায়া দেখে প্রশ্ন করেছিল নির্ণয়। তবে এক প্রশ্নের এত উত্তর হবে ভাবতে পারেনি সে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নির্ণয় অষ্টাদশীর পানে। সাদা চুড়িদার সেট পরিহিত এক পরী, লম্বায় 5 ফিট 2 হবে। হলুদ ফর্সা গায়ের রং, হরিণী চোখ জোড়া, গোলাপি ঠোঁট। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ঠোঁটের নিচে কালো তিল। মুখে নেই কোনো প্রকার সাজগোজ। ঘুম থেকে উঠার কারণে এলোমেলো পাখির বাসার মতো চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত গেছে। একে নিঃসন্দেহে রূপবতী বলে। শুধু রূপবতী বললেও কম বলা হবে। অষ্টাদশীর এই রূপ যে হাজার পুরুষের সর্বনাশের কারণ, সে কি তা জানে? কে বলেছিল এত সুন্দর হতে? একটু খুঁত থাকলে কি এমন হতো? হাতের ব্যথায় ধ্যান ভাঙলো নির্ণয়ের। খেয়াল করলো যে হাত দিয়ে রোজার মুখ চেপে ধরেছিল সে হাতে কামড়ের দাগ। রোজা আবারও কামড় দিতে, এটা কি করলে তুমি? পাগল হয়ে গেছো? নীরের ধমক দিয়ে বলা কথাগুলো রোজা বাচ্চাদের ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। এই দেখি তোর দাঁত। কথাটা বলতে দেরি, রোজার দাঁত বের করে দেখাতে দেরি হয় না। এই চোর মামা, দেখেন তো সুন্দর না আমার দাঁতগুলো? নিয়ম করে 2 বেলা ব্রাশ করি, বুঝলেন? তারপর পেপসোডেন্ট দিয়ে। কি বললে তুমি আমাকে? চোর মামা? লাইক সিরিয়াসলি? আমাকে দেখতে তোমার চোরের মতো লাগে? সাথে আবার মামা? থাপড়ায় তোর গালে মানচিত্র বানাই দেব,
বেয়াদব মেয়ে। নীরের কথা শুনে সাথে সাথে কান্না জুড়ে দিল রোজা। এতে নীর ভেবাচাকা খেয়ে আবারও নিজেকে সামলে নিল। রোজা যে এই চঞ্চল স্বভাবে সে ভাবতেও পারেনি। কতগুলো বছর পর দেখছে সে তাকে। এই মেয়ে, এই খাচ্ছে কেন? চুপ করো। আ আবার কান্না করে এই মেয়ে। তখন থেকে কি মেয়ে মেয়ে করছেন? আমার নাম রোজা চৌধুরী, বুঝলেন? রোজা চৌধুরী। নীর এবার ঠোঁট চেপে হাসলো। রোজা কান্না থামিয়ে আবারও বলতে শুরু করলো। ও মা, আমি তো খেয়াল করিই নাই আপনি বাঙালি ভাষায় কথা বলছেন। তবে আপনাকে পাক্কা ইংরেজদের ফেলে যাওয়া বংশধরের মতো লাগছে। এই মেয়ে, এই কি বললে তুমি? ইংরেজদের ফেলে যাওয়া বংশধর? রোজার সোজা উত্তর। নিচে কি খরগোশের বাচ্চা একটা? আচ্ছা, আপনি বাসায় ঢুকলেন কি করে? আমার বাসা আমি ঢুকবো তাও তোমাকে বলতে হবে? বলেই হলো আপনার বাসায়, এখানে তো আমার ভাই। রোজার কথা শেষ করার আগে নির্ণয় বলল। তোর ভাইকে আমি থাকতে দিয়েছি, বুঝলি? তাই বলেন? আচ্ছা, জানেন তো আমি আগেই বুঝেছিলাম আপনি চোর হতেই পারেন না। আপনাকে একদমই চোর চোর লাগে না। আচ্ছা, আপনি কখন বাসায় আসলেন, নাকি আগে থেকেই ছিলেন? এই মেয়ে, একদম চুপ, নাহলে তোকে মেরে ফ্রিজে রেখে দেবো। বাচ্চাল মেয়ে। আর একটা কথা বলবি তো? কথাটা বলে রোজার দিকে তাকাতে নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। নির্ণয় আর বেশি কিছু না বলে সোজা কিচেনের দিকে হাঁটা শুরু করলো। রোজা যদিও নিচে পানি খেতে নেমেছিল, তবে বকবক করতে করতে তার ভীষণ খিদে পেয়েছে, তাই সেও নির্ণয়ের পিছন পিছন যাওয়ার জন্য পা বাড়াতে। একদম এদিকে আসবি না, সোজা গিয়ে টেবিলে বস, একটু যেন নাড়ানাড়ি না হয়। রোজাও বাধ্য মেয়ের মতো টেবিলে গিয়ে বসে পানি খেতে লাগলো। 10 মিনিট পর 2 প্লেট পাস্তা হাতে টেবিলের কাছে এলো নির্ণয়। পাস্তা, আই লাইক পাস্তা। বলে নির্ণয়ের সামনে থেকে 1 প্লেট পাস্তা নিয়ে খেতে শুরু করলো রোজা। ওয়াও, ইয়াম্মি। আপনি রান্নাও পারেন? না, বাইরে থেকে আনা। রোজার উত্তর শুনলো কি শুনেনি কে জানে, সে তো খাওয়াতে ব্যস্ত। নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো পুরো মুখে খাবার লাগিয়ে খাচ্ছে। এতে তার হাসি পেলেও সে হাসি চেপে রোজাকে ধমকে সুরে বলল। এই মেয়ে, এইভাবে কে খায়? এত বড় হয়েছ, এখনো খাওয়া শিখলে না? পুরো মুখে লাগিয়ে কে খায় শুনে? রোজা এবার অসহায় মুখ করে বলল। আমি তো বাংলাদেশে থাকতে আমাকে মাম্মা না হলে ভাইয়া খাইয়ে দিত, তাই একটু সমস্যা হচ্ছে। নির্ণয় এবার রোজার কথা শুনে মনে মনে বলল। আর কবে বড় হবে তুই রোজ? তুই বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাব। নিজেকে সামলাতে শিখলে না, আমাকে কিভাবে সামলাবি? এবার সে টেবিলের উপর থেকে একটা টিস্যু নিয়ে নিজের চেয়ারটা একটু টেনে রোজার সামনে বসলো। তারপর তার মুখ মুছিয়ে দিয়ে পাস্তার প্লেটটা রোজার সামনে থেকে নিজের হাতে তুলে নিল। নাও, হা করো। রোজা কিছু বলতে যাবে তার আগেই। কথা বলতে বলি নাই, হা করতে বলছে। রোজা আর কিছু বলল না, খেতে শুরু করলো। খাওয়া শেষে রোজার হাতে 1 গ্লাস পানি দিয়ে রোজার খাওয়া প্লেটে নিজের খাবারগুলো ঢেলে নিয়ে খেতে শুরু করলো নির্ণয়। এতে রোজা অবাক হয়ে তাকিয়ে রইল যুবকটির দিকে। ফুল স্লিপে সাদা টি শার্ট, সাথে ব্ল্যাক ট্রাউজার, হলুদ ফর্সা গায়ের রং, চোখ জোড়া হালকা নীল, চেহারা বিদেশি বিদেশি ভাব, চোখ ছুঁই ছুঁই, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রোজার খুব ইচ্ছে হলো চুলগুলো ছুঁয়ে দিতে, তবে কারো কথায় হকচকে উঠল রোজা। এইভাবে তাকিয়ে থাকলে আমার নজর লেগে যাবে, বুঝলে? যদিও জানি আমি সুন্দর, তবু এভাবে তাকিয়ে থেকো না। সুন্দর না ছাই? বলে মুখ বাঁকালো রোজা। কি বলতে চাইছ? আমি সুন্দর না? দ্য গ্রেট নির্ণয় চৌধুরী, যার জন্য মেয়েরা পাগল, সে সুন্দর না? কি নাম বললেন? নিজের দরকারি কিছু জিনিস কেনার জন্য শপিং মলে এসেছিল রিধিমা। কেনা শেষ করে বাসায় যাবার জন্য বের হতে যাবে, তার সামনে একটা ব্ল্যাক কালার BMW এসে দাঁড়ালো। গাড়ির দিকে তাকাতে খেয়াল করলো ফর্মাল গেটআপে সাথে চশমা দেওয়া একটা ছেলে নেমে তার দিকে আসছে। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? কেন, মিস আনতে পারি না বুঝি? না, আসলে তা বলতে চাইনি আমি। তো কি বলতে চাইছেন শুনি? কথাটা বলেই বাঁকা হেসে রিধিমার দিকে ঝুঁকে গেল যুবকটি। এ কি, কাছে আসছেন কেন? দেখুন মিস্টার আয়ান, দূরে থাকুন। রিধিমার অবস্থা দেখে উচ্চ শব্দে হেসে উঠল আয়ান। কোনো মতে হাসি থামিয়ে বলল। আসলে ওইদিকে একটু কাজে এসেছিলাম, কাজ শেষ তাই চলে যাচ্ছিলাম, পথে আপনার সাথে দেখা। আর আমাকে ভয় পাওয়ার কিছু নেই, খেয়ে ফেলবো না আপনাকে। বলে আবারও হাসতে শুরু করলো। রিধিমা এবার বেশ লজ্জায় পেল। তা আপনি এখানে কেন? আসলে আমার কিছু জিনিস কেনার ছিল, তাই এসেছিলাম। এখন বাসায় ফিরছি। তো মিস, যাহার নামটাই ভুলে গেছি। রিধিমা চৌধুরী। মিস চৌধুরী, আমিও তো ওইদিকে যাচ্ছিলাম, আপনার চাইলে আপনাকে পৌঁছে দিতে পারি।
তার দরকার হবে না মিস্টার আয়ান। ভয় পাচ্ছেন বুঝি আমাকে যদি আপনাকে? আয়ান কথা না শেষ করার আগেই গাড়িতে গিয়ে বসলো রিধিমা। আয়ান তা দেখে মুচকি হাসে, গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এই নামটা তো আমি চৌধুরী বাড়িতে অনেকবার শুনেছি, তার মানে? পেছন থেকে কারো ডাকে ঘুরে তাকালো রোজা, দেখলো রিয়ান কিছু চকলেট হাতে দাঁড়িয়ে আছে। ভাইকে দেখেই দৌড়ে তার কাছে গেল রোজা। ভাইয়া কোথায় গিয়েছিলে তুমি? রিয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই নে তোর চকলেট। আর রিধিমা কই? আপু বাইরে গেছে, জানো একা একা কত খারাপ লাগছিল আমার। ও তাই বলছি তুমি একা ছিলে? তাহলে আমার গানে বোকা কে মারলো? কারো কথায় পিছনে ঘুরে তাকালো রিয়ান আর রোজা। জানিস তো রিয়ান, তোর বোনটা বড্ড বাচাল। এই মেয়েকে যে আমি কিভাবে সামলাবো এখন থেকেই ভাবতে হবে। রিয়ান নির্ণয়ের কথা শুনে মুচকি হাসতে গিয়েও বোনের রাগী মুখের দিকে তাকিয়ে আর হাসলো না। আপনি কি বলেন আমি বাচাল? আপনি বাচাল, আপনার বউ বাচাল, আপনার শালা শালি সব বাচাল, সাথে আপনার 14 গোষ্ঠী বাচাল। কথাগুলো বলেই হাঁপ ছাড়লো রোজা। রোজার কথা শুনে রিয়ানের মুখ অটোমেটিকই হা হয়ে গিয়েছে। কথার ফোরন কেটে নির্ণয় বলল, অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক বলেছে সব। বলেই ঠোঁটে পাকা করে হাসলো। রিয়ান যেন আবারও বড় একটা শখ খেলো। এটা কি আদৌ নির্ণয় চৌধুরী নাকি সন্দেহ হচ্ছে তার, যাকে সবাই ভয় পায়, যার নখের ডগায় সবসময় রাগ থাকে, সে অনায়াসে এতগুলো কথা সহ্য করে আবার হাসছেও। রোজা আরো কিছু বলতে যাবে তার আগে রিয়ান রোজাকে ধমক দিয়ে বলল, রোজ কি হচ্ছে কি? থাম এবার তোরা। আমাকেই কেন বলছো, ওনাকে কেন বলছো না তুমি? রিয়ান পড়ল বড় মুসিবতে, কারণ নীরকে কিছু বলার সাহস তার নেই। দেখা যাবে তার শোধ নিতে পিছনে কুকুর লাগিয়ে দিবে। ঠিক তো রিয়ান, তুই শুধু রোজকে বকছিস, আমাকে বকা দে, আমি একটু শুনলি তোর বকা। না মানে ভাইয়া। রিয়ান কি বলবে ভেবে না পেয়ে রোজাকে বলল, রোজা তুই ওকে চিনিস? পরিচয় হয়েছে তোদের? আমি চিনতে চাই না এই বাজে লোকটাকে, থাকো তুমি, আমি গেলাম। কথা বলেই রোজা গটগট করে সিঁড়ি দিয়ে নিজের বরাদ্দকৃত রুমে গেল। আর ওর যাওয়ার দিকে নীরবে তাকিয়ে রইল নীর আর রিয়ানের চোখ। হঠাৎ নীরবতা ভেঙে নির্ণয় বলে উঠল, আমার ব্ল্যাক রোজ। রিয়ান, মরিচের থেকেও তোর বোনের ঝাল বেশি। নির্ণয়ের কথা শুনে মুচকি হাসলো রিয়ান, তারপর বলতে শুরু করলো, ও শুধু হাত পায়ে বড় হয়েছে ভাই, মাথায় বুদ্ধি নেই, মুখে খালি কথার ফুলঝুরি। গাড়ি ড্রাইভ করছে আয়ান, তার পাশে বসে আছে রিধিমা। হঠাৎ আয়ানের গাড়িতে গান প্লে করলো। রিধিমার দিকে চোখ পড়তেই আয়ান খেয়াল করলো রিধিমা জানালার বাইরে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, তার চুলগুলো বাতাসে উঠছে। মোহ লাগানো দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়ান, নিজেকে সামলে আবারও ড্রাইভিং এ মন দিল। ওই মায়াবতী, তোমার নেশাই ধরেছে আমাকে। অস্পষ্ট কথাগুলো কানে আসতে জানালা থেকে চোখ সরিয়ে ড্রাইভিং সিটের দিকে ঘুরে তাকালো রিধিমা। কিছু বললেন আপনি? রিধিমার প্রশ্নে আয়ান বাঁকা হেসে বলল, আপনার চুলগুলো বড্ড জ্বালাচ্ছে মিস, এভাবে জ্বালালে না জানি কি হয়। মানে? উত্তর দিল না আয়ান। রিধিমা এবার খেয়াল করলো তার চুলগুলো বাতাসের কারণে বারবার আয়ানের মুখে লাগছে। রিধিমা কিছুটা লজ্জা পেল, নিজেকে স্বাভাবিক করে চুলগুলো হাত খোপা করে নিল। তা মিস চৌধুরী, রিয়ান আপনার কি হয়? আপনার কেমন কাজিন আপনারা? আমি তার বড় অপুর মেয়ে। তার মানে অ্যান্সির বোন? কে আনছি? জার্মানির বার্লিন শহরে ফাঁকা রাস্তায় একা হাঁটছে এক তরুণী। চোখে কোণে জমছে অভিমানের জল। গভীর চিন্তায় মগ্ন সে। কেন তার জীবনটা এমন হলো, কেন সে আজ সবকিছু থেকে বঞ্চিত? ভাবছে তারও তো একটা সুন্দর জীবন হতে পারতো, একটা পরিবার হতে পারতো। ওয়াও, হোয়াট এ বিউটিফুল লেডি। কারো কথা কানে আসতে সামনে খেয়াল করলো মেয়েটি কতগুলো অর্ধমাতাল ছেলে তার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত তাদের চাহনি, মুখে বিশ্রী হাসি। মেয়েটি কি করবে ভেবে না পেয়ে সে উল্টো ও ঘুরে দৌড়াতে শুরু করতে পেছনের ছেলেগুলো তার পিছু নিতে শুরু করলো। হেই বিউটিফুল লেডি, জাস্ট স্টপ, ডোন্ট রুম। মেয়েটা প্রাণপণে দৌড়ে চলছে, তার পিছে ছেলেগুলোও দৌড়ে চলছে। কিছু দূর যেতে রাস্তায় পড়ে থাকা কংক্রিটে বেঁধে পড়ে গেল রাস্তায়। পিছনে থাকা ছেলেগুলো তার কাছে এসে থেমে গেল। পড়ে গিয়ে কিছুটা ব্যথা পেয়েছে। মেয়েটি হাতের অংশের চামড়া উঠে গিয়েছে, তবে সেদিকে খেয়াল নেই তার। সে ভয়ে পড়ে থাকা অবস্থায় পায়ের সাহায্যে পেছনে যেতে লাগলো। এতে ছেলেগুলো এগিয়ে আসতে লাগলো। Lead me, please lead me. Somebody please help me, help. মেয়েটার কথা শুনে ছেলেগুলো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে একজোটে উচ্চস্বরে হেসে উঠল। মনে হলো তারা কোনো মজার কৌতুক শুনেছে। হাসি থামিয়ে তাদের মধ্যে একজন বলল, হে লেডি, ডোন্ট শোট বেবি, নো অন হিজ হেয়ার টু হেল্প ইউ, বেটার কাম অন লিফট, এনজয় সামথিং, ইউ সাপোর্ট আস,
কাম অন বেবি। কথাগুলো বলে আবারও হাসতে শুরু করলো তারা। ওদের মধ্যে একটা ছেলে এসে ক্রমশ মেয়েটার কাছে এগিয়ে যাচ্ছে। মেয়েটা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পিছিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ছেলেটি মেয়েটির কাছে এসে দাঁড়াতেই থমকে যায় মেয়েটি। ছেলেটি মেয়েটির কাছে আসতে শুরু করে এক পর্যায়ে তার গলার স্কার্ফে হাত দিতে মেয়েটি সেটিকে শক্ত করে টেনে ধরে। সামনে থাকা ছেলেটিকে জোরে ধাক্কা দিতে ছেলেটা কিছুটা দূরে পড়ে যায়। দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এসে ছেলেটিকে ধরে। মেয়েটি আবার দৌড়াতে শুরু করে। মেয়েটিকে দৌড়াতে দেখে ছেলেটি উঠে আবারও পিছু নিতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানে পড়ে সে। Where did come this fucking problem? I'm almost late. কথাগুলো বলে গাড়ি থেকে নামলো এক যুবক। দ্রুত পায়ে গিয়ে এসে দেখলো তার গাড়ির সামনে একটা মেয়ে পড়ে আছে। Oh god, এখন এইটা হওয়ার ছিল। বলেই মেয়েটিকে ডাকতে শুরু করলো। Hey girl, get up. Can you hear me? যুবকটি এবার মেয়েটির পাশে বসে মেয়েটির দিকে নজর ঘুরালো। দ্রুত নাকের কাছে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে কিনা। নিঃশ্বাস পড়ছে, তবে জ্ঞান নেই। ছেলেটি খেয়াল করলো মেয়েটি বেশ সুন্দরী, হালকা ফর্সা গায়ের রং, চুলগুলো কাজ ছাড়িয়ে পিঠ পর্যন্ত, জিন্সের সাথে লং টপস পরেছে, তার উপর ডেনিম পরেছে, গলায় স্কার্ফ। কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত উঠিয়ে গাড়ি থেকে পানির বোতল আনলো যুবকটি। এনে মেয়েটির চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। মেয়েটি চোখ খুলতে যুবক যেন হাঁফ ছেড়ে বাঁচলো। আর ইউ ওকে? কথা সম্পূর্ণ করার আগে মেয়েটি তাকে জড়িয়ে ধরলো। এতে কিছুটা ভড়কে গেল যুবকটি। প্লিজ সেভ মি, প্লিজ আমাকে বাঁচান। ওরা আর কিছু বলতে পারলো না। মেয়েটি ইতিমধ্যে হেঁচকি উঠে গেছে তার। পেছনে আঙ্গুল ইশারা করলো কিছু। যুবকটি তাকাতে খেয়াল করলো কতগুলো ছেলে দৌড়ে আসছে তাদের দিকে। যুবকটির সামনে খেয়াল রেখেই মেয়েটিকে উঠে গাড়িতে উঠতে বলল। দুজনে দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। গাল ফুলিয়ে বেডে উপর বসে আছে রোজা। কেউ ভালোবাসে না, কেউ না, কারোর সাথে আমি কথা বলবো না, কেউ ভালো না। হঠাৎ করে রুমের লাইট বন্ধ হয়ে গেছে। রোজা ভয়ে চোখ বন্ধ করে নিল। ভয়ে ভয়ে স্বরে ডাকতে শুরু করলো। ভাইয়া, কই তুমি? কই কই তুমি? আমার ভয়। কিছুর উপস্থিতি অনুভব করতে চমকে উঠল রোজা। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না সে, তবুও চোখ জোড়া দিয়ে খুঁজছে সে। হঠাৎ একটা মিষ্টি গন্ধ এলো তার নাকে। গন্ধটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করলো। চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে শুরু করলো রোজা। রোজ পাখি, কণ্ঠটা ভেসে আসতেই ভয় আরো জেকে বসলো রোজার মনে। চোখ খুলতে কারো গরম নিঃশ্বাস পড়ছে তার চোখে মুখে। কে আছো? রোজ পাখি। ভয় পেয়ে বেডের কাছ থেকে উঠে দাঁড়াতে রোজা ঘাড়ের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। ভয় যেন আরো জেকে ধরলো তাকে। কে আপনি? এখানে কিভাবে এলেন? এবার পিছন থেকে যেন কেউ শক্ত করে রোজাকে তার বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে, যার ফলে রোজার পিঠ গিয়ে ঠেকলো তার বুকে। কে আপনি? কথা বলুন, আমার ভয় করছে। ভয় পা আমাকে। আমি চাই তুই যেন ভয় পাস আমাকে। তোর জীবনে শুধু আমার অস্তিত্ব থাকবে, আমার আধিপত্য চলবে। তুই আমার ব্ল্যাক রোজ। কথাগুলো বলেই রোজাকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরলো। ব্যথায় রোজা কুকড়ে উঠলো। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করলো। এত ছটফট করছিস কেন? শান্ত থাক বলছে। ছাড়ুন আমায়। শব্দ করো না পাখি। কথাটা বলেই রোজার ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজা এবার আবেশে নিজের চোখ বন্ধ করে নিল। এই প্রথম কোনো পুরুষ তাকে ছুঁয়েছে। চোখ খুলতে কারো উপস্থিতি টের পেল না। সাথে সাথে লাইট অন হয়ে গেল। কে ছিল কথাটা ভাবতে দৌড়ে রুমের বাহিরে চলে এলো রোজা। তবে সন্দেহজনক কিছুই পেল না। আবার নিজের ঘরে ফিরে এলো। বিশাল শহর বার্লিন। ইউরোপে লন্ডনের পরে সবচেয়ে বড় শহর বার্লিন। আর গুরুত্বের দিক দিয়ে বার্লিন এখন লন্ডনকে ছাপিয়ে গেছে। প্যারিস, রোম বা লন্ডনের মতো জমকালো না হলেও বার্লিনের ইতিহাসও বেশ বর্ণিল। আর গত শতাব্দীর হিসাব ধরলে বার্লিনের মতো ঘটনাবহুল শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বার্লিনের প্রথম উল্লেখ পাওয়া যায় 1200 শতাব্দীতে বাণিজ্য পথ হিসাবে। 1417 সালে বার্লিন পবিত্র রোমান সাম্রাজ্যের প্রদেশ ব্রান্ডেনবুর্গের রাজধানী হয়। এরপর বার্লিন বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী ছিল। চমৎকার প্রশস্ত রাস্তায় ব্ল্যাক মার্সিডিজে ড্রাইভ করছে অপূর্ব। তার পাশে বসে আছে এক তরুণী। অপূর্ব কিছু দরকারি কাজে এসেছিল এদিকে। তখনই তার গাড়ির সামনে এসে পড়ে মেয়েটি। এখন তাকে নিয়ে গাড়ি ড্রাইভ করছে সে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অপূর্ব জিজ্ঞাসা করলো, এই মেয়ে, কি নাম তোমার? আর ছেলেগুলো কারা ছিল? অপূর্বের কথায় কিছুটা চমকে তাকালো মেয়েটি তার দিকে। জি, আমাকে বলছেন? আশেপাশে যখন আর কেউ নেই তখন তোমাকেই বলছি। নাম কি তোমার? জি, নীলিমা। ছেলেগুলোকে চেনো তুমি? জি না। কোথায় থাকো তুমি? অ্যাড্রেস বলো, তোমাকে পৌঁছে দিয়ে আবার যেতে হবে আমাকে। মেয়েটাকে চুপ থাকতে দেখে অপূর্ব আবারও বলল, কি হলো বলো তোমার অ্যাড্রেস? সামনের রেস্টুরেন্টের সামনে আমাকে নামিয়ে দেন। অপূর্ব আর কথা না বাড়ি তাকে নামিয়ে দিল। নীলিমা গাড়ি থেকে নেমে চলে যেতে নিয়েও আবারও ঘুরে এসে অপূর্বর জানালার কাছে নক করলো। অপূর্ব তাকে দেখে কাচ নামালো। কিছু বলবে? না মানে আসলে বলো কি বলবে।
ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কথাটা শেষ করে অপূর্বকে কিছু বলার সুযোগ না দিয়ে রেস্টুরেন্টের ভিতর চলে গেল নীলিমা। অপূর্ব নীলিমা যাওয়ার পরে কিছুক্ষণ তাকিয়ে থাকে, সেও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কিছুক্ষণ আগেই বাসায় এসেছে রিধিমা। আয়ান তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। বাড়িতে এসে জিনিসপত্র রেখে শাওয়ারে গিয়েছিল। সে বের হতেই দেখলো তার আদরের বোন গাল ফুলিয়ে বেডের উপর বসে আছে। কি হয়েছে আমার পাখির শুনি? কে ধরেছে? কে মেরেছে? কে দিয়েছে বোকা? মিষ্টি এসে কথাগুলো রোজার পাশে বসলো। রিধিমা বোনকে ধরতে গেলেই একদম ধরবে না আমায়। জার্মানিতে আসার পর সবাই বিজি হয়ে গিয়েছো তাই না? আমাকে রেখে একা একা বাইরে যাও। রিধিমা বুঝলো বোনের রাগ হয়েছে, তাই সে রোজার মুখ সামনে হাঁটু ভাঁজ করে বসে কান ধরে বলল, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, আর এমন হবে না। আমি ভাবলাম জার্নি করে এসেছিস ক্লান্ত, তাই তোকে রেখে গিয়েছিলাম। ভয় পেয়েছিলি? রোজা এবার বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে, পেয়েছিলাম একটু। এখন বলো কি এনেছো আমার জন্য? আগে উঠতে দিবি তো, তাহলেই না দিব। রিধিমা উঠে গিয়ে ব্যাগ থেকে একটা সুন্দর গাউন বের করে দিল। ওয়াও আপু, এটা তো খুব সুন্দর, আমার দারুণ পছন্দ হয়েছে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এটা পরে আসছি। বলেই রোজা চেঞ্জ করতে চলে গেল। রিধিমা বোনের পাগলামি দেখে মুচকে এসে আবারও বেডে গিয়ে বসলো। 5 মিনিট পর চেঞ্জ করে আসলো রোজা। দেখো তো আপনি কেমন লাগছে আমায়? কি, আয় তো এইদিকে দেখি। বলেই বোনের দিকে হাত বাড়ালো রিধিমা। পুরোই প্রিন্সেস লাগছে আমার পাখিকে বলে বোনের কপালে ঠোঁট ছুঁয়ে দিল রিধিমা। তুমি থাকো, আমি ভাইয়াকে দেখিয়ে আসি। বলেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রোজা, উদ্দেশ্য ভাইয়ার রুমে। এদিকে পেছন থেকে রিধিমা বলল, সাবধানে যা, পড়ে যাবি। রোজা কি আর তার কথা শুনে? সে তো এক ছুটে থামলো একটা রুমের সামনে। রুমে ঢুকে তার ভাইকে না দেখে মন খারাপ হলো। তার রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়িয়ে খেয়াল করলো বাম পাশে ঘরগুলোতে কি অন্ধকার, ওখানে কি কেউ থাকে না। হঠাৎ তার মাথায় এলো নির্ণয়ের কথা। ওই লোক যে বলেছিল এই বাড়ি তার, তবে কি ওইদিকে ওই লোক থাকে, নাকি ওখানে কেউ থাকে না? কি আছে ওই দিকটায়? কৌতূহলবশত বাম দিকের ঘরগুলোর দিকে এগিয়ে গেল রোজা। বাম পাশের ঘরগুলোর কাছে আসতেই দেখলো একটা ঘরের দরজা হালকা খোলা। রোজা মনকে শক্ত করে বুক ভরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে যুদ্ধ জয় করতে যাচ্ছে। ধীর পায়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে রোজা। অন্ধকারে কিছুই চোখে পড়লো না। কিছুটা এগিয়ে গিয়ে সামনে খেয়াল করতে লাল একজোড়া চোখের দেখা পেল। কি ভয়ঙ্কর চোখ জোড়া! রোজা থমকে গেল। ঘরে কারো উপস্থিতি পেয়ে টাইগার আওয়াজ করতে শুরু করলো। রোজা এবার ভীষণ ভয় পেয়ে উল্টো দিকে ঘুরে দৌড় দিতে গিয়ে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়লো। ওরে আমার কোমর রে, গেল রে। আপুরে কই তুই ভাইয়া? বলেই কোমর ধরে কাঁদতে লাগলো রোজা। তখনই রুমে লাইট জ্বলে উঠলো। এই ঘরে কেন এসেছিস তুই? কি দরকার তোর এখানে? রাগে রেডি করতে করতে কথাগুলো বলল নির্ণয়। হাঁটতে পারিস না? দৌড়ানোর খুব শখ, তাই না? ঘড়ির কাঁটা 5টা ছুঁইছে। রিয়ান নিজের কাছে একটু বেরিয়েছিল কাল থেকে, তাকে আবার ভার্সিটি যেতে হবে। কিছুটা সামনে যেতেই দেখলো বাইকের উপর বসে ত্রিধা স্মোক করছে। সাদা টি শার্ট, স্টাইলিশ জিন্স, সাথে লেদারের জ্যাকেট পরা, চুলগুলো ব্রাউন কালার, চেহারায় পুরো মাফিয়া একটা ভাব আছে। রিয়ান এক মনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাইকের দিকে। রিয়ান যখন প্রথম জার্মানি আসে, এয়ারপোর্টে থেকে যখন নিরে ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে গাড়িতে যাচ্ছিল, তখন সে দেখছিল রাস্তায় কতগুলো ছেলেকে ইচ্ছে মতো পিটাচ্ছে ত্রিধা। প্রথম দেখায় কি ক্রাশটাই না খেয়েছিল রিয়ান। তার কিছুদিন পর হঠাৎ নিরঞ্জনে দেখা মিলল তার, তবে সাথে ছিল অপূর্ব আর আয়ান। ভাবনা থেকে বেরিয়ে এসে রিয়ান ত্রিধার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে ডার্লিং, তুমি এখানে কি করো? নাচতেছি, নাচবি? কিন্তু তুই তো বিড়ি খাচ্ছিস। হোয়াট বিড়ি? আরে বাচ্চা মেয়ে বুঝে না, আসো কলা কিনে দেই। হাতেরটা ফেলে দাও বাবু। বলে হাতে সিগারেটটা নিতে গেল রিয়ান। সর মাদার। এই, তুই মেয়ে না ছেলে? এত তেজ কেন তোর? তেজ না দেখায় তো একটু ভালোবাসতে পারিস। তোরে ভালোবাসার জন্য তো সো কল্ড প্রেমিকা আছে, তার কাছে যা। এভাবে রাস্তায় ভালোবাসে ভিক্ষা না করে সর চোখের সামনে থেকে। তুই আবার আমার গার্লফ্রেন্ড কই পাইলি ভাই? তুই জানিস আমি কিভাবে বলবো? লেখে চুরি, আমার গার্লফ্রেন্ড তো তুই। আয় বউ, আমার একটু আদর কর। বলে রিয়ান ত্রিধার দিকে যেতে নিলে ত্রিধা হাতে সিগারেট ফেলে বাইকে বসা অবস্থায় রিয়ানের মুখে ঘুষি মারে। রিয়ান মুখে হাত দিয়ে অসহায়ভাবে তাকালো ত্রিধার দিকে। এটা কি করলি তুই? আদর খাবি বলে আদর দিলাম। রিয়ান কিছু বলবে তার আগে রিয়ানের নাম্বারে কল এলো। পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখলো নির্ণয় করেছে হ্যাঁ ভাই বলো। কল। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। ওকে ভাই, চলে যেতে হবে, ব্রো কল দিয়েছে। নীর? হুম হুম, তাড়াতাড়ি চলে যেতে হবে। কথাটা শোনা মাত্রই ত্রিধা বাইকে উঠে হেলমেট পরতে পরতে বলল, চল
রিয়ান ত্রিধাকে বাইকে উঠতে দেখে ভ্রুজোড়া কুচকে বলল, তুই নাম, আমি বাইক চালাবো। এতে যেন ত্রিধার রাগ তিত্তির করে বাড়তে শুরু করলো। কেন রে শালা, আমার বাইকের পেছনে বসলে কি তোর জাত যাবে নাকি? দেব না মিডল স্টাম্প বরাবর এক লাথি, তখন পুরুষত্ব হারাবি। বুঝলে বস, না হলে আমি গেলাম, তুই থাক। রিয়ান জানে তর্কে সে পারবে না, তাই বাধ্য ছেলের মতো সেও বাইকে চড়ে বসলো। ত্রিধাও বাইক স্টার্ট দিল। কিছু দূর গিয়ে একটা বিটের ধাক্কায় রিয়ান পড়ে যেতে নিলে ত্রিধার কোমর ধরে নিজেকে সামলে নেয়। ত্রিধার কোমরে রিয়ানের হাত বুঝতে পেরে চেঁচিয়ে বলতে শুরু করলো, এই শালা লুচ্চা হারামখোর, বেহুদা হাত ছাড়া তোর। একদম আমার শরীরে টাচ করবি না শালা, তাহলে কিন্তু মেরে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিব বলে রাখলাম। ত্রিধার কথায় শেষ হতে রিয়ান বলল, কেন রে, আমার শরীরের কি নোংরা লেগে আছে যে তোকে ধরলে নোংরা হয়ে যাবি? আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে যে তোকে ধরেছে, এটা তো তোর 7 পুরুষের কপাল রে শালি। তুই আর হ্যান্ডসাম? নিজেকে মনে হয় তুই আয়নায় দেখিস না, তাই না? তোর সাথে হ্যান্ডসাম কথাটা যায় না, বুঝলি? তুই যে কিভাবে অ্যান্সির কাজিন হলি, এটাই আমি ভাবি। রিয়ান এবার রেগে ত্রিধার মাথায় গাট্টা মেরে বলল, শালি তো টপ রেকর্ডার। চুপ করে দ্রুত গাড়ি চালা, না হলে দ্য গ্রেট নির্ণয় চৌধুরী আমাদের দৌড়ানি দেবে ওর ওই টাইগার দিয়ে। কি হলো, কথা বলিস না কেন? কেন এসছে সে ঘরে? আরে অসভ্য লোক, আগে তো আমাকে তুলুন, খাম্বার মতো শরীর নিয়ে কই থেকে এসে পড়লেন আমার সামনে। আল্লাহ গো আল্লাহ, আমার কোমর। নির্ণয় রোজাকে কোলে তুলে বেডের দিকে যেতে শুরু করলো। এই কি করছেন? কি, ছাড়ুন ছাড়ুন বলছি। শ্শ্, মুখটা চুপ রাখ। রোজা কিছু বলল না, শুধু অপলক চেয়ে রইল ওই নীর চোখ জোড়ায়। রোজাকে বেডের কাছে গেল নীর, তারপর শুইয়ে দিয়ে নীর যেতে নিলে রোজার কথায় আবারও থেমে গেল নির্ণয়। সেদিন কি হয়েছিল নির্ণয় ভাই? আমাকে না বলে কেন হারিয়ে গিয়েছিলে তুমি? ইস, কত মায়া জড়ানো সেই কথা, কত অভিমান জড়ানো সেই কথা। আর শাট আপ রোজ। বাকি কথা শেষ করার আগে থেমে গেল সে। সামনে দাঁড়ানো রাগে চোখ লাল হওয়া নীরকে দেখে গলা শুকিয়ে গেছে ওর। কি ভয়ঙ্কর লাগছে নীর ওই চোখ জোড়া। একটু আগেও কতটা শান্ত ছিল ওই চোখ জোড়া। ওই নাম যদি তোর মুখে আর কখনো শুনি, তাহলে তোকে জানে মেরে দেব। আই সোয়ার, একদম জানে মেরে দেব। মাইন্ডেড। নির্ণয়ের হুঙ্কারে বেচারা টাইগারও ঘরের এক কোণে কাচুমাচু হয়ে বসে আছে। আমি আমি আসলে আমাকে চিনতে বেরো কেন এসছিস? আমার ঘরে আসার সাহস কোথায় পেলে তুই? লিসেন মিস মেহেরিন জান্নাত রোসা, তোর এইসব পাকনামে অন্য কোথাও দেখাবি, আমার সামনে না। তুই যে চৌধুরী বংশের বংশধর, এটা প্রমাণ করতে এসছিস তাই না আমার ঘরে? নির্ণয়ের আগে গজগজ করতে করতে রুমের এক কোণে কাচুমাচু হয়ে থাকা টাইগারকে বলল, টাইগার, জাস্ট লিভ দিস রুম ফাস্ট, আই নিড প্রাইভেসি। টাইগার কি বুঝলো কে জানে, তবে মালিকের করা হুকুমে রুম ছেড়ে চলে গেল। রোজা টাইগারের যাওয়ার পানে একবার তাকিয়ে আবার তার সামনে থাকা ভয়ঙ্কর মানবের দিকে তাকালো। ভয়ঙ্কর, হ্যাঁ, এই মুহূর্তে নির্ণয়কে ভয়ঙ্কর মানবের থেকে কম লাগছে না। তার হালকা নীল চোখ জোড়ার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রোজা তার এই রূপ দেখে অনেক কষ্টে নিজের কান্না সামলে রেখেছে। এবার মনে কিছুটা সাহস জুগিয়ে নির্ণয়ের উদ্দেশ্যে আবারও কিছু বলতে নিবে, তার আগে নির্ণয়ের শক্ত হাতে থাবা এসে রোজা চোয়াল জোড়া শক্ত করে চেপে ধরল। হিসিয়ে বলল, নিজের মুখ বন্ধ রাখ, আর এখন আমার রুম থেকে বের হ, আর কখনো আসবি না আমার সামনে। রোজা নির্ণয়ের চোখের দিকে একবার তাকিয়ে কোনো মতে কান্না থামিয়ে দৌড়ে বের হয়ে গেল নির্ণয়ের রুম থেকে। ব্যথার কথা যেন এই মুহূর্তে ভুলে গেছে সে। রোজা যেতেই সামনে থাকা কাচের টেবিলে সজোরে লাথি মারল নির্ণয়। এক মুহূর্তে ঝমঝম করে শব্দ তুলে কাজগুলো ঘুরিয়ে পড়ল ফ্লোরে। আমার পাখি আমার খাঁচায়, এবার তাকে দূরে সরানোর ক্ষমতা কারো নেই। কেউ সরাতে আসলে তাকে জানে মেরে দেব আমি। আর আমার রোজের জন্য শুধু 5 জন কেন, আমি পুরো পৃথিবী ধ্বংস করতে পারি। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই কাজে লেগে গেল নীলিমা। ইস, আজকে যদি ছেলেটা ঠিক সময় না আসতো, না জানি কি যে হতো। পর মুহূর্তে নিজেকে তাচ্ছিল্যের স্বরে বলল, কি আর হতো। রায়াতুল নীলিমা, বয়স 18 কি 19-এর কাছাকাছি, বাংলাদেশ থেকে লেখাপড়ার জন্য এখানে এসেছে সে। নীলিমার মা মারা গিয়েছিল তার বয়স যখন 5 বছর। মা মারা যাওয়ার পর তার বাবা মেয়ের কথা ভেবে আবারও বিয়ে করেন। তবে ওই বাঙালির কথায় বলে না, পর কখনো আপন হয় না। নীলিমার বাবা নীলিমাকে ভালোবাসলেও তার বাবা দ্বিতীয় স্ত্রী কখনোই ভালোবাসেনি তাকে। সুযোগ পেলে মারধর করত তাকে। নীলিমার বাবা একজন ব্যবসায়ী, টাকা পয়সার অভাব কোনো কালেই ছিল না তার। তবে তার খরচের বেলায় ছিল সৎমায়ের ঘোর আপত্তি। সৎমায়ের জন্য লুকিয়ে খরচ দিত তার বাবা।
নিজের চেষ্টায় বাবার লুকিয়ে করার সাহায্যে এইচএসসি পাশ করে। সে স্বপ্ন ছিল বাইরের দেশে পড়ার। ভালো স্টুডেন্ট হয়ে জার্মানিতে এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে পড়ার সুযোগ হয়েছে তার। বাবাকে জানানোর পর তার বাবা তার সৎ মায়ের অত্যাচারের হাত থেকে বাঁচানোর চেষ্টায় তাকে জার্মানিতে পাঠানোর ব্যবস্থা করে। তা নিয়েও কম জল ঘোলা করেনি তার সৎ মা। এখানে এসে এই কফি শপে পার্ট টাইম জব পায় সে। পার্ট টাইম জব আর বাবার পাঠানো টাকায় বেশ ভালোই চলে তার। হঠাৎ এক স্টাফের কথায় ধ্যান ভাঙলো তার। 4 নম্বর টেবিলে কফি দিয়ে এসো একটা। নীলিমাও ধ্যান থেকে বের হয়ে কাজে মন দিল। রুমে এসে বালিশে মুখ বুজে কান্না করছে রোজা। তার নির্ণয় ভাই তাকে এভাবে বকেছে ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে তার। কি ভয়ঙ্কর ছিল তার ওই চাহনি। হঠাৎ ভাবনায় ডুব দিল রোজা। সময়টা তখন বসন্তকাল। বসন্তের রূপময় নিঃস্বর্গে ছুঁয়েছে বাংলার অলিগলি। ফুলের মহিরুহ সাজে এসেছে বাংলার প্রতিকৃতি। কি অপরূপ, কি মায়ামী বাহারি ফুলের ছড়াছড়ি। মন হনন করা প্রতিক্ষণ প্রতিক্ষেত্র, রঙিন করা ফুলের শোভা। মুগ্ধময় কোকিলের কুহুতানে মুখরিত হয় গ্রাম ও শহরের পথঘাট। বসন্তের সবুজ শ্যামল নয়নকারা দৃশ্যপট নাড়া দেয় মনের মধ্যখানে। শীতের মায়া ছিঁড়ে এসেছে ঋতুরাজ। শুকনো পাতারা ঝরে গিয়ে জন্ম নেবে কচি নতুন পাতা। পত্র পল্লবে ঘাসে ঘাসে নদীর কিনারে কুঞ্জবিথিকা। আর ওই পাহাড়ে অরণ্যে বসন্ত দেয় নবযৌবনের ডাক। দুপুরে খাওয়া শেষে সকলে যখন ঘুমে, ছোট রোজা একাই বাড়ি থেকে বের হয়ে এসেছে কোকিলের ডাক শুনতে। সে কি কাণ্ড, কোকিলকে সে দেখেই ছাড়বে। তবে হাতছাড়া কোকিল না জানি কোন গাছে বসে ডাকছে কে জানে। বাগানে আসতে রোজার চোখ বাগানে ফুটে থাকা গোলাপ গাছে। ইস কি সুন্দর। রোজা ঘোর লাগা দৃষ্টিতে এক নজরে চেয়ে থাকে। যেই না ফুল তুলতে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে রোজাকে আটকে দেয়। আরে রোজা যে কি করছো? রোজা ঘুরে দেখে পিছনে দাঁড়ানো রোজার মামাতো ভাই রোহান। রোহন ভাই তুমি দেখো না ভাইয়া, একটা পাখির ডাক শুনতে শুনতে এদিকে এসেছিলাম, এখন ফুল দেখে চোখ আটকে গেছে। তুমি ফুলটা দেবে ভাইয়া আমায়? ফুল নিবে? রোহান ফুল এনে দিল। জানো আমার কাছে না আরো অনেক ফুল আছে, তুমি যাবে আমার সাথে? সত্যি আছে? হ্যাঁ আছে তো অনেকগুলো। আমার সাথে গেলে তোমাকে অনেক চকলেটও দিব। কিন্তু নির্ভাই খুঁজবে তো, বাড়ির সবাই খুঁজবে। আমি নির্ভাইকে ডেকে আনি। আরে চলো, তোমার নির্ভাই এখন নেই এখানে, আর বাড়ির সবাই ঘুমাচ্ছে। চুপ করে যাবো, তাড়াতাড়ি চলে আসবো। বোকা রোজা না বুঝে সেদিন গিয়েছিল। এটা কোন জায়গা? ওরা কারা ভাইয়া? আমি বাসায় যাবো ভাইয়া, ছাড়ো। তারপর কি হয়েছিল মনে নেই রোজার। প্রায় 2 মাস হাসপাতালে ছিল সে। বাসায় ফিরে তার প্রাণপ্রিয় নির্ভয়কে সে আর দেখেনি। বাড়ির সবাইকে অনেকবার জিজ্ঞাসা করলেও কেউ কোনো উত্তর দেয়নি। আজকে নিচে নীরকে দেখে প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনেছে। ছোটবেলায় নীরের আর এখানকার নীরের চেহারা যদিও কোনো মিল নেই, তবে ওই যে চোখ জোড়া। প্রথমে চেনা চেনা লাগলেও পরে যখন তার মুখে নির্ণয় চৌধুরী নাম শুনে তখনই একেবারে নিশ্চিত হয় এটাই তার নির্ণয় ভাই। তবে নির্ণয়ের এই রূপ যে বড্ড অচেনা তার। রোজা কি করিস? কারোটাকে অতীত থেকে বেরিয়ে এলো রোজা। চোখ মুখ মুছে বিছানা ছেড়ে উঠে দেখে রিধিমা। আরে আপু তুমি কখন এলে? এ কি কাঁদছিলি তুই? কি হয়েছে বোন? ওই না তো, আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল তাই। পাগল মেয়ে একটা। চল কিচেনে, আমি খাবার বানাবো, তুই বসে থাকবি। দুজনের কথার মাঝে নিচে কারো চেঁচামেচিতে রোজাকে রেখে তাড়াতাড়ি বেরিয়ে এলো রিধিমা। হল রুমে এসেই দেখে ত্রিধা আর রিয়ান দুজন মারামারি করছে। রিয়ান ত্রিধা চুল টেনে ধরেছে, ত্রিধা রিয়ানের চুল ধরে বলছে, এই শালা কিরকিটির বাচ্চা, চুল ছাড়, মেয়েদের চুল ধরিস, লজ্জা করে না? রিয়ানও কম কিসে সেও বলতে শুরু করলো, ওই রাক্ষসী ডাইনি অবলা একটা ছেলেকে নির্যাতন করছিস? আগে আমার চুল ছাড়, না হলে এখনই বাসর সেরে ফেলবো। তবে রে করাচ্ছি তোকে বাসার। বলে ত্রিধা রিয়ানের পায়ের উপর পাড়া মারালো। পায়ের ব্যথায় রিয়ান ত্রিধার চুল ছেড়ে দিল। সেই সুযোগে রিয়ানের হাতে কামড় দিল ত্রিধা। ওরে রাক্ষসী মাংস খেকো প্রাণী, শালির বেটি বউ জঙ্গলি। ওরে তোর জামাই তোরে দিন রাত পিটাবে রে। আরেকটা দিব নাকি তোকে লাথি? রিধিমা কাউচের কাছে এসে চোখ গোল গোল করে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বোঝার চেষ্টা করছে সে। আর ওদিকে রিয়ানা ত্রিধার মারামারি সিঁড়ি থেকে দেখে হাসছে রোজা। ইস কি সুন্দর সেই হাসি, যেন কোনো ছেলের হার্টবিট ফাস্ট করতে সক্ষম এই হাসি। রোজা কি জানে তার এই হাসি মুগ্ধ হয়ে দেখছে একজন। কি হচ্ছে কি এখানে? কারো কথায় সকলের চোখ গেল সিঁড়ির উপর। নির্ণয় রোজার ঠিক পিছনে দাঁড়ানো। রোজা ঘুরল না তার দিকে। নির্ণয় একবার রোজার দিকে তাকে হেঁটে নিচে এলো। নির্ণয়কে দেখে ত্রিধা বলতে শুরু করলো, দেখ না আনসি, এই হনুমানটা আমার চুল টেনে ধরেছে। এই শান্ডার নাতি নাতিরা, তোদেরকে আমি মারামারি করতে আসতে বলছে? আর বাকি বলো দুইটা কই? দেখ না ভাই, ওই আখাই তার বাচ্চা, ভুটকির বাচ্চা,
বালফালার নাতনি আমার কামড়াইয়া আমার গোস্ত তুলছে ভাই। এই মুখ সামনে কথা বল। এইবার তো কামড় দিয়েছে, বেশি কথা বলে বংশে বাতি পুট্টুই করে দিব। ওদের কারো কথা নীরের কানে ঢুকলো কি ঢুকে না কে জানে। নীরা তো রোজাকে দেখতে ব্যস্ত। আমার বিড়াল আমারই কয় ম্যাও? দিস ইজ নট ফেয়ার রোজ পাখি। তোর ডেকে থাকতে দেখলে যে আমার বাসর বাসর পায়। দাদার পোলাই কি জিনিস বানাইছে রে, পুরো শরীর ভরা কারেন্ট। অ্যান্সি, ত্রিধার ডাকে হুঁশ ফিরল নীরের। ভ্রুজোড়া কুচকে ত্রিধার দিকে তাকালো। কি সমস্যা বল। এদিকে এক ধ্যানে নিজের ভাইকে দেখছে রিধিমা। আজ কতগুলো বছর পর ভাইকে চোখের দেখা দেখছে সে। তার একমাত্র ভাই, চৌধুরী বংশের বড় ছেলে। নীর কখনোই রিধিমাকে সৎ ভাবে নেয়, নিজের বোন ভেবে এসেছে। রিধিমাও তাই। হোক না মা আলাদা, তাতে কি, তাদের রক্ত তো এক। রোজ, ওখানে কি করছিস? এখানে আয়। রোজা রুমে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। রিয়ানের কথা থেমে গেল। রিয়ানের কথায় সবার নজর গেল সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা রোজার দিকে। ব্ল্যাক টি শার্ট সাথে প্লাজো পরা, কোমর ছাড়িয়ে পড়া চুলগুলো দুভাগে হ্যালো কিটি ব্যান্ড দিয়ে খুব যত্নে বেঁধে রাখা। টানা টানা হরিণী, চোখ জোড়ায় হালকা কাজলের প্রলেপ প্রকাশ পাচ্ছে। সব দিয়ে দেখতে যেন ছোটখাটো একটা পুতুলের মতো। রোজাকে দেখে অপলক তাকিয়ে আছে সকলে, শুধুমাত্র একজন ছাড়া, সে হলো নির্ণয় চৌধুরী। সকলের নীরবতা ভেঙে ত্রিধা দৌড়ে গিয়ে সিঁড়ি থেকে রোজাকে টেনে হলরুমে নিয়ে আসলো। এই কিউট বারবিটালটা কে রে অ্যান্সি? কথাটা বলে যেই না রোজার গাল ধরতে যাবে তখনই এক গম্ভীর গলা স্বরে হাত থেমে গেল ত্রিধার। ডোন্ট টাচ হার, শি ইজ অনলি মাই প্রপার্টি। কথা বলে ছো মেরে রোজাকে ত্রিধার কাছ থেকে দূরে সরিয়ে আনলো নীর। এক মুহূর্তের জন্য পুরো রুমে নীরবতা বিরাজ করছে। রোজা যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলল তার নির্ণয় ভাই? রোজা তার নিজের। পরক্ষণে মনে পড়লো সে ভয়ঙ্কর রূপের কথা। তাহলে তখনও ব্যবহার করার মানে কি? শালার বেটা আমারে রাগও দেখাবে, আবার নিজের বলেও দাবি করবে। কি পেয়েছে কি? মুহূর্তে নিজের মাথায় দুষ্ট বুদ্ধিগুলো সজাগ হলো তার। নির্ণয়কে ভেঙচি কেটে সোজা গিয়ে জড়িয়ে ধরলো ত্রিধাকে। আরে আপু, আমি রোজা চৌধুরী, রিয়ান ভাইয়ার বোন। তারপর ত্রিধাকে ছেড়ে রিধিমাকে ইশারা করে দেখালো। ও হাউ সুইট। রিয়ানার মতো ওগানটার যে তোমার মতো একটা কিউট বোন আছে, জানতাম না তো। কি রে অ্যান্সি, তুইও তো কখনো বলিস নাই তোর দুটো বোন আছে? একে তো ত্রিধাকে জড়িয়ে ধরাতে রাগে চোখ লাল হয়ে আছে নির্ণয়। তার মধ্যে বোন কথাটা কর্ণপাত হতে যেন রাগ সপ্তম আকাশে ছুঁয়ে গেছে। চোখ বন্ধ করে বৃদ্ধা নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এরই মধ্যে দরজা দিয়ে ঢুকলো অপূর্ব আর আয়ান। আমাদের ছাড়া কি নিয়ে গল্প হচ্ছে এখানে? কথাগুলো বলতে বলতে নীরের পাশে এসে বসলো তারা। আয়ানকে দেখে রিধিমা খানিকটা লজ্জা পেল, চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়ান রোজাকে দেখে খুশি হয়ে গেল। হেই কিউট পাই, কেমন আছো? কথাটা শেষ করার আগে নীরের চোখে চোখ পড়লো তার। নীর যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে, তা দেখে কাশি উঠে গেল তার। রিধিমা দৌড়ে পানি এনে দিল আয়ানের হাতে। আয়ান ঢকঢক করে পানিটা শেষ করে রিধিমার হাতে গ্লাস দিল। রিধিমা গ্লাস নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি কফি খাবে? সকলে মাথা নাড়ালো, তবে নীর কিছু বলল না। রিধিমা এবার নীরের সামনে এসে বলল, ভাই তুমি কি কফি খাবে? নীর মাথা তুলেই বলল। রিধিমা চলে যেতে রিয়ান আর ত্রিধাও গিয়ে বসলো নীরের সামনে। রিধিমা কিচেনে গিয়ে কফি বানাতে শুরু করলো আর রোজা পাশে বসে মনের সুখে ফল কেটে খাচ্ছে। নীর একবার আর চোখে সেদিকে তাকিয়ে সামনে থাকা সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, তোদের যে কাজ দিয়েছিলাম সে কাজ? সকলের দৃষ্টি এখন নীরের দিকে। আয়ান বলতে শুরু করলো, ব্রো, দিদার দেওয়া লোকেশনে আমরা পৌঁছানোর আগেই কেউ ওদের খোলাস করে দিয়েছে। ওই শোরের পুরো ঘর সার্চ করেছি, কিছুই পাওয়া যায় নাই। নিশ্চয়ই আমাদের গার্ডদের মধ্যে কেউ বেইমানি করছে ভাই। অপূর্ব ল্যাপটপে কাজ করছিল এতক্ষণ, এবার নীরের দিকে তাকিয়ে বলল, ভাই তথ্যমন্ত্রীর ছেলে হোটেল ড্রিম নাটে উঠেছে। ওরে ধরতে পারলে ওর বাপের হাতে আনা যাবে। ত্রিদা ওর রুমের পাসওয়ার্ড আমাদেরকে হ্যাক করতে হবে, তাহলে। অপূর্বকে থামিয়ে দিল নীর। আজকের মিশনের জন্য তৈরি হ। কিচেনে কান্নার শব্দ কানে আসতেই কথা থেমে গেল নীরের। রিয়ান দৌড়ে গেল কিচেনের দিকে, যা দেখলো রোজার হাত থেকে অনাবৃত রক্ত পড়ছে। রিধিমা কোনো রকমে হাত চেপে আছে, তাও রক্ত পড়ছে। ভাই জলদি এসো এখানে। রিয়ান রোজার হাত ধরে হলরুমের দিকে নিয়ে আসতে আসতে নীরকে ডাকছে। রোজার হাতে রক্ত দেখে নীর ছুটে এলো রোজার কাছে। রিয়ানের কাছ থেকে রোজার হাত ছাড়িয়ে নিল। রিয়ান, জলদি অ্যান্টিসেপটিক নিয়ে আয়। নীরের কথা রিয়ানের কানে যেতে ছুট লাগালো দোতলা ঘরের দিকে। এতক্ষণে আয়ান, অপূর্ব আর ত্রিধাও চলে এসেছে রোজার কাছে। অ্যানি, ওকে নিয়ে টেবিলে বসা। কিভাবে হলো এসব রিধিমা? ত্রিধার কথায় রিধিমা একবার ত্রিধার একেবারে নীরের দিকে তাকায়, তারপর কান্না জমা কণ্ঠে বলতে লাগলো, আমি তো কফি বানাচ্ছিলাম, আমি খেয়াল করিনি ও কিভাবে কেটেছে।
বলেই কান্না শুরু করলো সে। স্টপ ক্রাই। নীরের ধমকে চমকে উঠল রিধিমা, রোজা সহ উপস্থিত সকলে। এত সাহস কোথায় পেলে তুই রোজ? আমার উপরে জেদ করে হাত কাটিস? কি হলো বল? কত বড় কলেজে নিয়ে ঘুরিস তুই? আজকে তোর কলেজের ভুনা খিচুড়ি বানাবো আমি। কথা শেষ করে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। উপস্থিত সকলে হতবাক, কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না। নীর কারো দিকে না তাকিয়ে সোজা রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। কি করছেন নির্ণয় ভাই? হাত ছাড়ুন, আমার হাতে অনেক ব্যথা লাগছে, ছাড়ুন বলছি। রোজার কোনো কথা যেন নির্ণয়ের কানে পর্যন্ত পৌঁছায় না। সে রোজাকে টেনে এনে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারে, তারপর উল্টো ঘুরে বিশাল আয়না বিশিষ্ট ড্রেসিং টেবিলে এগিয়ে যায়। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স নিয়ে ফিরে আসে রোজার কাছে। তার পাশে বাবু হয়ে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রোজাকে। হাতটা এদিকে দে। লাগবে না নির্ণয় ভাই, আমার নিজের কাজ আমি নিজে করে নিতে পারি। তোর বালের পেঁচাল শুনতে চায়নি, হাত চেয়েছে, হাত দে। বলছি দিব না, যেতে দিন আমায়। যা, কে আটকে রেখেছে তোকে? কথাটা বলে বেডে হেলান দিয়ে রইল নির্ণয়। রোজা একবার তার দিকে তাকিয়ে মুখ বাঁকালো, তারপর উঠে যেতে নিলে নির্ণয় তার হাত ধরে আবারও বসিয়ে দিল। এবার কোনো কথা না বলেই হাত দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে শুরু করলো। আপনি বড় নিষ্ঠুর পুরুষ নির্ণয় ভাই, আগে তো এমন ছিলেন না, কেন এমন হলেন আপনি? মনে মনে কথাগুলো বলল রোজা, তবে মুখে তা বলার সাহস হলো না। চোখের কোণ বেয়ে পানি এসে জমেছে তার গালে। নির্ণয় রোজার দিকে তাকিয়ে দেখলো তার চোখে পানি। অসহায় সুরে বলল, ব্যথা করছে পাখি, একটু সহ্য কর, এখনই হয়ে যাবে। কেন এমন করলি বলতো? একটু ব্যথা করছে না, এই ব্যথার থেকে হাজার গুণ ব্যথা আপনার তখনকার ব্যবহারে পেয়েছি আমি। নির্ণয় শুনলো রোজার কথা, তবে কোনো উত্তর করলো না। হাতের ব্যান্ডেজটা লাগানো শেষে উঠে যেতে নিলেই হাত ধরে ফেলে রোজা। নির্ণয় ভাই। নির্ণয় রোজার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বক্সটা যেখান থেকে এনেছিল সেখানে রেখে দেয়। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে খাবার নিয়ে আসতে বলল। তারপর ফোন রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রোজা তার যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। 10 মিনিটের মাথায় দরজায় কারো নক করতে বিছানা ছেড়ে উঠে দরজার কাছে গেল রোজা। এক হাতে দরজা খুলতেই দেখলো রিয়ান খাবার হাতে দাঁড়িয়ে আছে। কিরে বনু, ঠিক আছিস তুই? ভাইয়া কি তোকে খুব... রোজা মাথা নাড়িয়ে না বুঝালো, তবে কোনো উত্তর করলো না। রিয়ানের মন তাতেই শান্ত হলো। রিয়ান দরজা থেকে রুমে উকি দিয়ে নির্ণয়কে দেখছিল, তবে দেখা না পেয়ে ভেতরের উদ্দেশ্যে পা বাড়াতে কেউ ছো মেরে হাত থেকে খাবারগুলো নিয়ে নিল। রিয়ান রোজা দুজনেই হতবাক। এখন আসতে পারিস, তোর কাজ শেষ, যা ভাগ। এটা কি হলো ভাই? কাজের সময় হাজি আর কাজ ফুরালেই পাজি? এইটা কিন্তু ঠিক হলো না। এখন কোনটা ঠিক কোনটা বলছি কেন আমার তোর কাছ থেকে নিতে হবে? তবে রে শালা, ভুল বললে আমি তোমার শালা না, সম্বন্ধী হব। তুই যাবি নাকি টাইগারকে ডাকবো? আরে বাবা, যাচ্ছি তো, ওরে আবার ডাকতে হবে কেন? কথাটা বলেই কটমট করতে করতে স্থান ত্যাগ করলো রিয়ান। নির্ণয় দরজা লাগিয়ে খাবার হাতে এসে পেটে বসলো। রোজার দিকে তাকাতেই দেখলো সে মুখ ফুলিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। 2 মিনিট টাইম দিচ্ছে, কেউ যদি এর মধ্যে এসে আমার পাশে না বসে পরবর্তীতে কি হবে আই হ্যাভ নো আইডিয়া। অনলি 2 মিনিটস। কথা শেষ করে ঘড়ির দিকে তাকালো নির্ণয়, তবে এতেও যেন রোজা একটুও টললো না। কি রে, কি হচ্ছে উপরে? অ্যান্সি কি মেয়েটাকে মারধর করবে নাকি? আর ও এমন বিহেভিয়ার কেন করছে বুঝতে পারছি না। ত্রিধা চিন্তিত কণ্ঠে কথাগুলো বলল। ত্রিধা, আয়ান, অপূর্ব, রিধিমা সকলেই ডাইনিং টেবিলে বসেছিল, সকলে চিন্তিত মুখ। ত্রিধার কথাগুলো কানে আসতে সকলে তার মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকাচ্ছিস কেন? আমার মুখে কি গুল লেগে আছে নাকি রে, হারামখোরের দল? রাগী স্বরে কথাগুলো বলল ত্রিধা। আপু চিন্তা করিও না, রিয়ান উপরে গেছে, আসলেই জানা যাবে। কথাগুলো বলেই সিঁড়ির দিকে একবার তাকালো রিধিমা। দেখলো রিয়ান বিড়বিড় করে কিছু বলতে বলতে এদিকেই আসছে। রিয়ানকে আসতে দেখে টেবিল ছেড়ে উঠে এলো রিধিমা। দৌড়ে রিয়ানের সামনে এসে দাঁড়ালো। ভাইকে ওকে মেরেছে রিয়ান, উপরে কি হচ্ছে, কি দেখে এলি? রিধিমার কথা পাত্তা না দিয়ে টেবিলে গিয়ে বসে ফ্রুটসের ঝুড়ি থেকে একটা আপেল হাতে নিয়ে মনের সুখে খেতে লাগলো সে। রিয়ানের গাছারা ভাবে খেপে গেল ত্রিধা, এতগুলো মানুষ চিন্তায় মরে যাচ্ছে, ও কিনা আপেল চিবোচ্ছে। এই মাতারি, উপরে কি হচ্ছে তা না বলে তুই আপেল চিবাচ্ছিস? আপেল না খেয়ে গু খায় শালা। আমরা চিন্তায় মরে যাচ্ছি আর তুই? তো মরে যা, কে বেঁধে রেখেছে? আর শোন, লজ্জা মেয়েদের ভূষণ, বুঝলি তুই? তোর মধ্যে তো মেয়েদের কোনো গুণ দেখি না, তুই কি আদৌ মেয়ে? আমি কনফিউজড। রিয়ানের গাছারা ভাবে এবার অপূর্ব গিয়ে রিয়ানের হাতে আপেল নিয়ে নিল। কি রে ভাই, বল না উপরে কি হচ্ছে? আমাদের টেনশন হচ্ছে, বুঝিস না তুই? রিয়ান চেয়ার থেকে উঠে এসে অপূর্বর কাঁধে হাত দিল। অপূর্ব বিরক্তির চোখ মুখ কুচকে নিল। আরে রোজ ইজ ফাইন, ওরে কিছুই করে নাই ভাই, আর করবেও না। যত্ন করে হাতে ওষুধ লাগিয়েছে দেখে এলাম।
কথাটা শুনে সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো। তোদের এমসি রোজাকে নিয়ে একটু বেশি ডেসপারেট কিনা? 4 3 2 1 সময় শেষ। কথাটা বলতে বলতে এগিয়ে এসে ছোট করে রোজাকে কাঁধে করে বিছানায় এনে বসিয়ে দিল নির্ণয়। কি হলো ব্যাপারটা মস্তিষ্কে প্রসেস হতে চেঁচিয়ে উঠল রোজা। এই অশুভ লোক। কথা শেষ করার আগে এক লোকমা ভাত পুড়ে দিল রোজার মুখে। রোজা মুখ কুচকে নিল। তাড়াতাড়ি শেষ কর মুখেরটা, তোর পেছনে পড়ে থাকার মতো সময় আমার নেই। রোজা তাড়াতাড়ি মুখে ভাতগুলো গিলে ফেললো। কে বলেছে আপনাকে আবারও এক লোকমা ভাত মুখে পুড়ে দিল রোজা রাগে বিরক্তিতে চোখ বন্ধ করে নিল। না, এইভাবে হচ্ছে না। এই লোক তো ভারী চালাক। ক্ষণিকে দুষ্ট বুদ্ধি নাড়া দিল রোজার মাথায়। ভদ্র মেয়ের মতো ভাত খেতে লাগলো রোজা। তবে খাওয়ার মাঝে নির্ণয়ের হাতে কামড় দিতে ভুল করলো না। মুহূর্তেই তার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। কিন্তু এই লোক কিছু বলছে না কেন তাকে? তোর খরগোশের মতো দাঁতের কামড়ে আমার কিছুই হবে না, তাই নিজের শক্তি নষ্ট না করে চুপচাপ খা। শক্তি জমিয়ে রাখ, কাজে লাগবে। ওরে হনুমানের বাচ্চা, লাগবে কি করে? তোর ওটা শরীর নাকি খাম্বা, তাই ভাবি আমি। আমার জিম করে বানানো বডিকে তুই খাম্বা বানিয়ে দিলে? সিরিয়াসলি রোজ, দিন শেষে এই খাম্বার তলেই তো থাকতে হবে। মানে? তোর মতো মোটা মাথায় এসব ঢুকবে না, তাই চুপচাপ খা। রোজা আর কথা বললো না, খাওয়ায় মনোযোগ দিল। বড় বড় লোকমা করে পুরো 1 প্লেট ভাত খাইয়ে দিয়ে প্লেট নিয়ে পাশের টি টেবিলে রেখে এলো নীর। হাতে এক পাতা ব্যথার ট্যাবলেট, তার মধ্যে ট্যাবলেট খুলে হাতে নিয়ে 1 গ্লাস পানি হাতে রোজার দিকে এগিয়ে আসতে রোজা উঠে বেডের এক কোণে দাঁড়িয়ে পড়লো। নির্ণয় ভ্রু কুচকে তাকালো রোজার দিকে। হোয়াট হ্যাপেন্ড রোজ? ওখানে কি করছিস? নিচে নেমে আয় বলছে। আপনি কি আমার উপর খুব রেগে আছেন নির্ণয় ভাই? হাতে কামড় দিয়েছি বলে কি অনেক ব্যথা পেয়েছেন? আচ্ছা, আমি খুব সরি। হ্যাঁ, তবু আমাকে অত বড় ওষুধ খেতে বলবেন না প্লিজ নির্ণয় ভাই। ওই ওষুধ আমার গলা দিয়ে নামবে না। কোথাও তো বড় ওষুধ, এটুকুনি তো। চোখ বন্ধ করে গেলে ফেল, দেখবি গলা আটকাবে না। না, আমি খাবো না, সরানোটাকে প্লিজ। হেই মে, হেই, এত বড় মেয়ে হয়ে এই ফাকিং ওষুধ ভয় পাচ্ছিস? নিচে আয় এক্ষুনি, নাহলে আমি উপরে আসলে কিন্তু তোকে শাস্তি পেতে হবে রোজ। রোজার মনে হলো নির্ণয়ের কথা একদমই শুনতে পায়নি, এমন ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। রোজ, নিচে নেমে আয় বলছি। নিচে নামলে চকলেট দেব, ওষুধ খাওয়াবো না, আয়। সত্যি বলছেন তো নির্ণয় ভাই? চকলেট দিবেন তো? হ্যাঁ দিব, আয়। চকলেটের কথা শুনে বিছানা থেকে নিচে নেমে এলো রোজা। নীর পকেট থেকে একটা চকলেট বের করে রোজার হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রোজা মনের সুখে চকলেট খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রুমে ফিরে এলো নির্ণয়। এসে দেখে রোজা চকলেট দিয়ে পুরো মুখ মাখিয়ে ফেলেছে। তা দেখে মুচকি হাসলো সে। একাই খাবি? আমাকে দিবি না? আপনি চকলেট খাবেন নির্ণয় ভাই? দিবি আমাকে? রোজা নিজে খাওয়া চকলেট থেকে একটু ভেঙে নির্ণয়কের দিকে এগিয়ে দিল। নির্ণয় রোজার হাত থেকে চকলেটটা মুখে পুরে নিল। চকলেট খাওয়া শেষ হতে রোজার হাতে 1 গ্লাস পানি ধরিয়ে দিল নির্ণয়। পুরো পানিটা শেষ করবে, একটু যেন অবশিষ্ট না থাকে। রোজা কোনো কথা না বাড়িয়ে পানি খেয়ে নিল। নির্ণয় রোজার মুখে মুছে দিয়ে ওকে রেস্ট নিতে বলল। আমি কি ঘরে যাব নির্ণয় ভাই? একদম মাটিতে পা রাখবি না, বলে রাখলাম। আমি তো ঘরে যেতে চেয়েছি। কি আনতে হবে আমাকে বল। রোজা মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়লো। খুব ঘুম পাচ্ছে তার। রোজাকে শুতে দেখে নির্ণয় ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মাথাটা ভীষণ ধরেছে তার, শাওয়ার নিতে হবে। প্রায় আধা ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো নির্ণয়। উন্মুক্ত শরীর, কোমরে জড়ানো ব্ল্যাক রঙের একটা টাওয়েল, চুলে পানিগুলো ছাড়তে ছাড়তে বেরিয়ে এলো সে। সামনের দিকে চোখ পড়তেই দেখলো তার প্রিয় সেই গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমাবেই না কেন? একটু আগে তো সেই পানির সাথে স্লিপিং ড্রাগ মিশিয়ে দিয়েছে। ঘুমের মধ্যে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে রেখেছে রোজা। কে বলবে এই মেয়ে কোনো ছেলের মন চুরি করেছে? কাবার থেকে একটা ব্ল্যাক শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল নির্ণয়। নিজের চুলগুলোকে আরো একবার ছেড়ে এগিয়ে এলো তার ঘুমন্ত রাজকুমারীর দিকে। রাজকুমারী? হ্যাঁ রাজকুমারী তো। তার এই বাচ্চা মেয়েটি তো তার মন কেড়েছে আজ 9 বছর আগেই। সেই কথা কি এই মেয়ে জানে? ঘোর লাগা চোখে রোজাকে দেখছে সে। শি ইজ মাইন, শি ইজ অনলি মাইন বলে রোজার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল নির্ণয়। তারপর সেও পাশে শুয়ে পড়লো। রোজাকে ঘুরিয়ে নিজের বুকে নিল। এখন শান্তি লাগছে তার, ভীষণ শান্তি। শরীরে ঠান্ডা, হাতে ছোঁয়া পেয়ে ঘুমের মধ্যেই বারবার কেঁপে উঠছে মেয়েটা। রাত প্রায় 12:30টার কাছাকাছি। ভাইব্রেট মোডে থাকা ফোনটা বারবার কেঁপে উঠছে। ঘুম চোখে ফোনটা হাতে তুলে নিল নীর। অপূর্বের ফোন। হ্যালো। অপর পাশে কি বলল ঠিক শোনা গেল না। আসছি বলেই ফোন কেটে শোয়া থেকে উঠে পড়লো নির্ণয়। পাশে তার ঘুমন্ত পরি। সে মন ভরে তাকে দেখে বিছানা ছেড়ে উঠে পড়লো। আজকে মিশনে তাকে যেতেই হবে। কালো পোশাকে জড়িয়ে নিল নিজেকে। হাতে রোলেক্সের কালো বেল্টের ঘড়ি জড়িয়ে টাইম সেট করে নিল। নিজের পছন্দের চন্দন কাঠের পারফিউমটা দিয়ে নিল। চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হাসলো সে। হাসির মাঝে তার মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। নীলমণির চোখ জোড়ায় সাদা অংশটুকু ইতিমধ্যে লাল রং ধারণ করেছে। ম্যাট্রিক
ম্যাট্রিক্স ক্লাব ইন বার্লিন। ম্যাট্রিক্স ক্লাব বার্লিনের সবচেয়ে সেরা ক্লাবগুলোর মধ্যে একটি। রাত প্রায় 1টার কাছাকাছি লাউড স্পিকারে গানে তালে নিচে চলেছে বেশ কিছু মেয়ে ছেলে, হাতে কারো কারো ওয়াইনের গ্লাস, কেউ কেউ নারীর সঙ্গে মশগুল। সেখানটায় খানিকটা দূরে একপাশে বসে একের পর এক ওয়াইনের গ্লাস খালি করে চলেছে এক যুবক, গায়ের গড়ন বেশ দেখতে, বড়লোক বাপের বুকে যাওয়া ছেলে, হয়তো প্রতিদিন জিম করে বডিটাকে এত আকর্ষণীয় বানিয়েছে। এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসছে এক অতীব সুন্দরী তরুণী, পরনে ওয়েস্টার্ন, শরীরের বেশ কিছু জায়গা উন্মুক্ত, দেখতে বেশ লাস্যময়ী। মেয়েটা এগিয়ে এসে বসলো ছেলেটার পাশে, হাতে এক ওয়াইনের বোতল তুলে নিল, তার ছেলেটির গ্লাসে ঢালতে লাগলো। Hey handsome, you wanna stay one night with me? চৌকিতে থাকলো ছেলেটি, চোখে মুখে হাসি ফুটে উঠলো তার। Yes baby, why not? বলে মেয়েটার কাঁধে হাত রাখলো। Let's go baby. বলেই উঠে দাঁড়ায় সে, নেশায় পুরো মত্ত হয়ে আছে। কালো রঙের মার্সিডিজের ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে নির্ণয়। সামনে দুই বাদর একে অপরের সাথে তর্ক করছে, তাদের দেখে বোঝার জোর নাই তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে এসেছে। তর্কের এক পর্যায়ে রিয়ান চোখ গেল ত্রিধা কাঁধে করে তাদের শিকার নিয়ে আসছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।